দেড় যুগ পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ সংবর্ধনার প্রস্তুতি বিএনপির। দুদিন আগে ৩০০ ফিটের নেতাকর্মীর ঢল, নিরাপত্তায় মোড়ানো রাজধানী। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি, ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করবে না জামায়াত। দুই দলের আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতায় অভিযোগ এনসিপির। ভালো ভোট করে খারাপ নির্বাচনের অপবাদ ঘোচাতে চান সিএসি। দায়িত্ব পালনের প্রশাসনকে কঠোর থাকার নির্দেশ। পদক্ষেপ নিতে কমিশনের সমর্থন চাইলেন আইজিপি। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে আবারও তলব। দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। বাংলাদেশের হাই কমিশনারকে পাল্টা তলব নয়াদিল্লির। এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনার ৪ দিন পর থানায় হত্যা মামলা। দগ্ধ ২ শিশু জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি, একজনের অবস্থা আশঙ্কাজনক। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেরসেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর ৩০০ ফিটে চলছে সংবর্ধনা মঞ্চ তৈরির ব্যস্ততা। ২৫ ডিসেম্বর সারা দেশ থেকে ৫০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানের প্রত্যাবর্তন সামনে রেখে বিএনপিতে এখন আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। অভ্যর্থনা মঞ্চ দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর ৩০০ ফিটে ভিড় করছেন নেতাকর্মীরা। কিরকম যে ভালো লাগতেছে এটা তো ভাষায় প্রকাশ করতে পারা যাবে না। 18টা বছর ধৈর্য ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি রাজশাহী থেকে এখানে। নেতাকর্মীরা তো অনেক বেশি উৎসাহিত, উনি দেশে প্রত্যাবর্তন করবেন, আর এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য। মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণ পরপরই পরিদর্শনে আসছে তাদের বিভিন্ন টিম। মঙ্গলবার দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের। দল থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। ২৫ ডিসেম্বর অর্ধকোটি মানুষ সমাগমের প্রত্যাশা তার। অর্ধকোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক। উনি ১৭ বছর পর আসছেন। তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন। একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন। এদিকে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফিট এলাকায় মধ্যরাতেও নেতাকর্মীদের আনাগোনা, উচ্ছ্বাস আর উদ্দীপনা। মধ্যরাতেও চলছে মঞ্চ তৈরির জোর প্রস্তুতি। প্রিয় নেতাকে এক ঝলক দেখতে দুদিন আগে থেকে সংবর্ধনা স্থলে হাজির অনেক নেতাকর্মী। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই বিএনপি নেতাকর্মীদের এই উচ্ছ্বাস থামাইকে দিন পেরিয়ে রাতেও রাজধানীর ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল। প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীর ৩০০ ফিটে মধ্যরাতেও থেমে নেই প্রস্তুতির কাজ। নেতাকর্মীদের আনাগোনায় সরগরম পুরো এলাকা। দলে দলে এমনকি পরিবার পরিজনকে সঙ্গে নিয়েও তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুতি চলা মঞ্চের পাশে জনসমাগম। অপেক্ষা এক ঝলক দেখবেন প্রিয় নেতাকে। ২৫ তারিখ প্রিয় নেতা আসার পর আমাদের ভাগ্যে এই স্টেজ দেখার সৌভাগ্য হবে কিনা আমি জানি না, যেহেতু লক্ষ লক্ষ কোটি মানুষের সমাগম হবে, যার জন্য আমার ফ্যামিলি নিয়ে আমি আসছি। তারেক চাচু আসবে বলে এর জন্য আমরা আজকে ৩০০ ফিটের এই মঞ্চ দেখতে আসছি। সবাই আনন্দ উচ্ছ্বাস করতেছে। বাংলাদেশ অনেক দিন পর একটি বিজয়ের হাসি হাসবে এই ২৫ তারিখ। এই যে রাত ৩টা বাজেও এখানে উপস্থিত হয়ে আছে, এদেরকে কেউ ডেকে আনে নাই। সবাই তারেক রহমান সাহেবের ভালোবাসা আনছে। বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন দেশের বাইরে থেকে নির্দেশনা দিয়ে গেলেও দেশে ফিরে তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনা দলের সাংগঠনিক শক্তিকে বেগবান করবে, যার ফল মিলবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচনে। ব্যক্তির আগমন নয়, এটা একটা প্রতিষ্ঠানের আগমন। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে, খালেদা জিয়ার পতাঙ্ক অনুসরণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন যে গণতান্ত্রিক আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বকে মানুষ শ্রদ্ধা করেছে, গ্রহণ করেছে এবং সকলের কাছে সমাদৃত হয়েছে। আমাদের মাথার উপর যে ছায়াটা ছিল, যে বটগাছটা ছিলেন, বহু দূরে থেকে আমাদেরকে ছায়াটা দিয়েছিলেন। নাও উই আর ফিলিং যে আমরা সেই ছায়াটা সরাসরি পাবো, এবং এটা আমাদের জন্য কতখানি ইন্সপায়ারিং এটা আসলে বলে বোঝানোর ভাষা আমাদের কাছে নেই। দীর্ঘ বছর প্রত্যাশার পরে আমাদের একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাবার দ্বারপ্রান্তে, ঠিক সেই মুহূর্তে উনি দেশে ফিরছেন। আমরা আশা করি যে উনি দেশে ফিরবার পরে নতুন একটি সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা ঘিরে মঞ্চ ও এর আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার 17 বছরের নির্বাসিত জীবন হয়ে আছে দীর্ঘ লড়াই সংগ্রামের সাক্ষী হয়ে। দূরপ্রবাসে থেকেও নেতৃত্ব দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনে, যার সফল পরিণতি 24-এর গণ অভ্যুত্থান। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কার আর দেশ পরিচালনার রূপরেখাও তুলে ধরেছিলেন জনগণের সামনে। তারেক রহমানের নির্বাসিত আর সংগ্রামী 1.5 যুগের কথা এক নজরে জানব আহমেদ সালেহিনের রিপোর্টে। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সন্তান, নির্যাতিত অসুস্থ সেই ছেলের পাশে অসহায় মা। 2008 সালের তখনকার এই দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষের হৃদয়কে। 2024 সালে আবারও 16 বছর পর তাদেরই এমন আলিঙ্গন নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। মাঝের সময়টা সুখকর ছিল না মা ছেলে কিংবা পুরো বাংলাদেশের। 1.5 যুগের অপশাসন যেন এক জগদ্দল পাথর চেপেছিল সবুজ শ্যামলী বাংলার বুকে। অনেক মা এখনো জানেনই না তার সন্তান বেঁচে আছে না মারা গেছে। ফ্যাসিজমের নির্যাতন নিপীড়নের শিকার তারেক রহমানও 17 বছর ছিলেন নির্বাসনে। পিতৃহারা সন্তান এতগুলো বছরও কাটিয়েছেন মা ও পরিবার ছাড়া। শুধু স্ত্রী ও এক সন্তান নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে পার করেছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো। 1.5 যুগের এই সময়টাতে বাবার হাতে গড়া দল বিএনপির কাণ্ডারি হয়ে উঠেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। 111-এর সেনা সমর্থিত সরকারের নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর মা বেগম জিয়ার অনুরোধে কাস্টডি থেকে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ছাড়েন তারেক রহমান। সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তার দেশে ফেরার পথ অনেকটা বন্ধ হয়ে যায়। একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের ফেরা হয়নি আর। এর মাঝে 2015 সালে হারাতে হয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। শেষবারের মতো তাকেও আর দেখা হয়নি বড় ভাই তারেক রহমানের। নির্বাসিত এই সময়ে একেবারে মাঠ পর্যায় থেকে নেতাকর্মীদের নির্দেশনা ও পরামর্শ দিয়ে যান জিয়া পরিবারের এই সন্তান। এ কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে সংবাদ ও সামাজিক যোগাযোগ সহ সব মাধ্যমে তার বক্তব্য প্রচারে আসে নিষেধাজ্ঞা। এরপরেও থেমে থাকেননি তারেক রহমান। দেশ গড়ার অদম্য বাসনায় নানা উপায়ে কর্মীদের সাথে যোগাযোগ রেখে এগিয়ে যান তিনি। 2008 সালে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। এরপরেই আরও জোরে সোরে বিএনপিকে এগিয়ে নিয়ে যান তিনি। সরকার বিরোধী আন্দোলনে বিএনপিকে সামনে রেখে অন্যান্য গণতান্ত্রিক দলের সমন্বয়ে যুগপৎ কর্মসূচি ও পরিকল্পনায় আওয়ামী লীগ সরকারকে এক পর্যায়ে কোণঠাসা করতে বাধ্য করেন তারেক রহমান। 2024 সালের জুলাইয়ের আন্দোলনে দলীয় কর্মী ছাড়াও যুগপৎ শরিক এবং ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষকে এক করে সরকার পতনের আন্দোলনে অন্যান্যদের মতো নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে গণ অভ্যুত্থানে পতন হয় 15.5 বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে তারেক রহমানকে সরকার পতনের মাস্টারমাইন্ড বলে আখ্যা দিলেও তিনি এই বিশেষণকে ছেড়ে দেন জনগণের ওপর। বলেন, বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড। নির্বাচন কমিশন হিসেবে যারা দায়িত্ব এরপর অন্তর্বর্তী সরকার গঠনে সহযোগিতা ও পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার তারেক রহমানের দেশে ফেরা ছিল অনেকটা
সময়ের ব্যাপার। তবে অভ্যুত্থানের পর সে অপেক্ষা দীর্ঘায়িত হয় আরও প্রায় 1.5 বছর। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। অবশেষে নির্বাসিত জীবন পেরিয়ে 17 বছর পর দেশে ফিরছেন বিএনপি ও তাদের সমর্থক সহ কোটি মানুষের মুক্তির আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 25 ডিসেম্বর ঢাকায় নেমেই 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়েতে লাখো জনতার অভিবাদন গ্রহণ করবেন তারেক রহমান। 13 কিলোমিটার সড়ক জুড়েই থাকবে জনতা। বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে পূরণ হবে রাজনৈতিক শূন্যতা। হাসান ওয়ালির প্রতিবেদন। 2008 সাল থেকে 2025 দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন, অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর মা বেগম খালেদা জিয়ার পরম্পরায় তিনি এখন কাণ্ডারি বিএনপির। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। অর্ধকোটি মানুষের সমাগম ঘটানোর পরিকল্পনা দলটির। নেতাকর্মীদের সুবিধার্থে এরই মধ্যে বিশেষ ট্রেন ও বগির ব্যবস্থা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে জুলাই 36 এক্সপ্রেসওয়ের সড়কেই লাখো জনতার উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করবেন তারেক রহমান। তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। 300 ফিটের কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় 13 কিলোমিটার সড়কে উন্মুক্ত থাকবে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের জন্য। থাকবে সাউন্ড সিস্টেম। এরই মধ্যে সড়ক জুড়ে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমান প্রথমেই আসবেন এই মঞ্চে। একই সঙ্গে মঞ্চে দেখা যেতে পারে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকেও। এবং তারপরে তিনি তারেক রহমানকে বরণ করতে গঠিত অভ্যর্থনা কমিটির সদস্যরা বলছেন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে দেওয়া হয়েছে নির্দেশনা। শুধু ঢাকা মহানগর না, সারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষরা গণতন্ত্রের এক অনন্য প্রতীককে স্বাগত জানানোর জন্য, বরণ করে নেওয়ার জন্য সকলেই আমরা প্রস্তুত রয়েছি। বিএনপির বাইরেও সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তা আসবার জন্য অপেক্ষা করছেন। আমাদের নেতাকর্মীকে যে বিষয়টা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি যে আপনারা সুশৃঙ্খলভাবে যাবেন এবং জনদুর্ভোগ যতটুকু এড়ানো যায় সেটা নিশ্চিত করবার জন্য চেষ্টা করবেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন ইতিহাসের সর্ববৃহৎ অভ্যর্থনা জানানো হবে তারেক রহমানকে। তার প্রত্যাবর্তনের মাধ্যমে পূরণ হবে রাজনৈতিক শূন্যতা। ইতিহাসের সর্ববৃহৎ অভ্যর্থনা হবে। তারেক রহমান আসার সাথে সাথে রাজনৈতিক যে শূন্যতা ছিল আমাদের, সেই শূন্যতা পূরণ হয়ে যাবে। তাতে দেশের মানুষের আস্থা ফিরে আসবে এবং দেশের মানুষ বিএনপির প্রতি আকৃষ্ট হবে, বিএনপিকে ভোট দেবে। জনতার অভিবাদন নিয়ে এভারকেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি যাবেন গুলশানের বাড়িতে। দলীয় সূত্র বলছে শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তারেক রহমানের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিরাপত্তা ইস্যুটিও। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি সূত্রে জানা গেছে, পুলিশ সহ অন্যান্য সংস্থার প্রায় 2000 সদস্য মোতায়েন থাকবে তারেক রহমানের আগমন ঘিরে। বিমানবন্দর, 300 ফিট রাস্তা, এভারকেয়ার হাসপাতাল ও গুলশানের বাসা পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে নিরাপত্তা পরিকল্পনায়। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দীর্ঘদিন প্রবাসী নির্বাসিত থাকার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই বিএনপির নেতাকর্মীদের মাঝে, তবে রয়েছে উদ্বেগও। সম্প্রতি দেশে ঘটে যাওয়া নানা অস্বাভাবিক ঘটনা সবাইকে বিশেষভাবে ভাবতে বাধ্য করেছে তার নিরাপত্তার বিষয়টি। দেশকে গড়ে তুলতে হবে। এমনকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে তারেক রহমান ফিরছেন, গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কায় সেই ফ্লাইটের 2 জন কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর তাই বিমানবন্দর থেকেই তার গাড়িবহর ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। 300 ফিটের যে এলাকায় তাকে অভ্যর্থনা দেয়া হবে, সেখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। অভ্যর্থনা শেষে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি যাবেন গুলশান অ্যাভিনিউয়ে প্রস্তুতকৃত তার বাসভবনে। পুরো পথ জুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে 25 ডিসেম্বর তারেক রহমানের যাতায়াতের রুট জুড়ে প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিশেষ এসকর্ট সহ একাধিক চেকপোস্ট থাকবে। গুলশান, বনানী ও বাড়িধারা এলাকায় অন্তত 9টি চেকপোস্ট ইতোমধ্যে চালু আছে। তারেক রহমানের আগমনের আগে চেকপোস্টের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানা গেছে। তার সার্বিক নিরাপত্তার বিষয়ে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 25 ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বিএনপির শীর্ষ নেতার আগমনে পর্যাপ্ত নিরাপত্তার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া প্রধান। জানান, পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে নিরাপত্তা নিয়ে কাজ করছে। জনাব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক জনসমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে। কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না, তারপরে সম্ভাব্য সবকিছু বিবেচনা করেই আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা সাজিয়েছি। এয়ারপোর্ট থেকে সম্ভাব্য যে রুটগুলো রয়েছে সেগুলোর বাইরে যে জনসমাগম স্থল, সেখানে সব দিক বিবেচনা করে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা হাতে নিয়েছি। জনসমাগমকে কেন্দ্র করে এবং তার চলাচলের রাস্তাগুলো যেন সুগম থাকে সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে এবং সেগুলো নির্বিঘ্ন করার জন্য আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। জানান, পরিকল্পনা মোতাবেক অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা বলয় নিশ্চিত করা হবে। এর সাথে বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেন্দ্র করে সাজ পরিবেশ বিমানবন্দর চত্বরেও ব্যানার ফেস্টুন লাগানো সহ সৌন্দর্য বাড়ানো হচ্ছে ভিআইপি জোন ও সড়কে। এদিকে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সহযাত্রী প্রবেশ নিষিদ্ধ করেছে বেবিচক। অতিরিক্ত জনসমাগমের আশঙ্কায় বিমান যাত্রীদের যথাসময়ে আগেই বিমানবন্দরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিমান। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। 17 বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরছেন দেশের শীর্ষ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে সাজানো হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি জোন। সিভিল এভিয়েশনের প্রধান কার্যালয় সড়ক হয়ে আমদানি কার্গো ভিভিআইপি গেট পর্যন্ত শুভেচ্ছাবাণী সম্বলিত ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। পরিষ্কার করা হচ্ছে ময়লা আবর্জনা, রং তুলির আঁচড়ে চাকচিক্যময় হয়ে উঠছে ফুটপাত ও সড়কের মাঝে মুভিং ডিভাইডার। অপেক্ষার প্রহর গুনছেন সাধারণ মানুষ। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার যেভাবে দুঃশাসন কায়েম করেছে বাংলাদেশে, তারেক রহমান আসাতে এখন আমরা যারা রাজনীতি পছন্দ করি বা রাজনীতিকে আমরা ধারণ পোষণ করি, তারা মনে করি যে রাজনীতি নতুন একটা সুবাতাস বইবে বাংলাদেশে। তারেক রহমান নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচন করবেন। আমাদের নেতা আস্তে আস্তে বাংলাদেশ ভালো থাকবে, সুন্দর থাকবে, কোনো জয়জামালা থাকবে না, এটা তার উপরে আমরা আশা করি। দেশের ক্রান্তি লগ্নে দেশে ফিরে তারেক রহমান জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে মত বিএনপি নেতাদের। বাংলাদেশের মানুষের জন্য প্রত্যাশিত একটি বিষয়, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে আরো বড় বিষয় এবং আগামীর বাংলাদেশে যারা স্বপ্ন দেখছে, নতুন বাংলাদেশে যে স্বপ্ন তারেক রহমান সাহেব দেখাচ্ছেন এবং বাস্তবায়নের কথা বলছেন এবং পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরেছেন, এখানেও জনগণের একটা আকাঙ্ক্ষা তো জেগেছে। বিমানবন্দর চত্বর স্পর্শকাতর হওয়ায় বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এক বিজ্ঞপ্তির মাধ্যমে 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 25 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত যাত্রী ছাড়া সহযাত্রী বা অন্যান্যদের বিমানবন্দর এলাকায় প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধের বিষয়টি জানিয়েছে বেবিচক। দীর্ঘ সময় পর 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। একই সময় তাকে স্বাগত জানানোকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী এবং জনসাধারণকে শৃঙ্খলা রক্ষার স্বার্থে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা চেয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এদিকে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর লক্ষ্যে বিমানবন্দর এলাকা, সামনের সড়ক, গুলশান, বনানী, পূর্বাচল এক্সপ্রেসওয়েতে জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের 25 ডিসেম্বর পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে যাওয়ার আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি জামায়াত, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি ও জামায়াত বলছে,
ফ্যাসিবাদের সঙ্গে আপোষের প্রশ্নই ওঠে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেই বলেও জানান মির্জা ফখরুল। মঙ্গলবার বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়ালগে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন নেতারা। আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে স্টার ইলেকশন ডায়ালগে মুখোমুখি বিএনপি, জামায়াত, এনসিপি ও বাম জোটের নেতারা। অনুষ্ঠানের শুরুতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে দেশ এগিয়ে নিতে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন নেতারা। মৌলিক অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন তারা। গণঅভ্যুত্থান পরেও আমরা একটা কমিটমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু বাংলাদেশের আমরা জানি রাজনীতির ইতিহাস হচ্ছে প্রতিশ্রুতি ভাঙার ইতিহাস। মানুষের স্পন্টেনিয়াস শক্তিকে যে গুরুত্ব দিতে হবে সেই শিক্ষাটা আমাদের এই গণঅভ্যুত্থানের না হোক। জুলাই সনদ হলো, এটা আমরা বাস্তবায়নের জন্য আমাদের দলের পক্ষ থেকে হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা করব এবং এই জন্য প্রয়োজনে সেকেন্ড লড়াই আমরা যাব। গণতন্ত্র হচ্ছে একটা কালচার। আমার মন মানসিকতা সবকিছুকে গণতান্ত্রিক করতে হবে। আমি আপনার আমি আপনার মত তৈরি করে আপনাকে মেরে দিলাম, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র। বিএনপি, জামাত, আওয়ামী লীগের ভোট টানতে প্রতিযোগিতা করছে বলে অভিযোগ করে এনসিপি, যা নাকচ করেন দল দুটির নেতারা। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে। এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিম্পটম দেখাতে হবে, তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব। এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা? প্রশ্নই ওঠে না। ফ্যাসিস্টদের কে বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব অতটা ব্যাংক্রাফসি এখন আমাদের আসে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ যাচাই বাছাই করে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় দলগুলো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত, ইসলামী আন্দোলন সহ 8 দলের শীর্ষ নেতারা। 27 ডিসেম্বর ঘোষণা হতে পারে চূড়ান্ত প্রার্থী তালিকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তাদের। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে একসঙ্গে রাজপথে সরব ইসলামী আন্দোলন, জামায়াত, খেলাফত মজলিস সহ 8 দল। আন্দোলনের মাঠ থেকে গড়ে ওঠা এই ঐক্য এবার নির্বাচনী মাঠেও দৃশ্যমান করতে চায় দলগুলো। এজন্য প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার কাজ প্রায় চূড়ান্ত করেছে 8 দলের এই জোট। নির্বাচনী এলাকার নিজস্ব জরিপ বিশ্লেষণ করে 8 দলের সমন্বিত প্রার্থী তালিকার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। কোন দল কত আসন পাচ্ছে সে ব্যাপারে এখনো কিছু না জানালেও আগামী সপ্তাহের শুরুর দিকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। কয়েকদিনের মধ্যেই আশা করি আমরা এটা ঘোষণা দিতে পারবো ইনশাআল্লাহ। সমঝোতার আমার ধারণা অনুযায়ী শতকরা প্রায় 60% বলা যায় এরকম হয়ে গেছে। অধিকাংশই আমার জানা মতো মোটামুটি ওনারা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। শুধু জোটের নেতারা হয়তো 2-3 দিনের মধ্যে বসবেন, 26 তারিখ নাগাদ বসতে পারেন আমি যতটুকু বুঝতে পারছি আর কি। তবে তো 27 তারিখ ডিক্লেয়ার হবে। সাম্প্রতিক কিছু ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে পরিস্থিতির উন্নতির কোনো বিকল্প নেই। যে দুর্ঘটনাগুলো ঘটছে একটার পর একটা অস্বস্তিকর অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের সমস্যাগুলো একটা থেকে আরেকটা আসছে, একটা থেকে আরেকটা আসছে, সেটা যাতে অবশ্যই শক্ত হাতে সরকার নিয়ন্ত্রণ করে, একটি জনমনে যাতে একটা স্বস্তির পরিবেশ আসে। বাংলাদেশের মানুষ আসলে তো ভয়ের ভিতরে দিনরাত কাটাচ্ছে। এ ব্যাপারটা যেন আশ্বস্ত হয়, এ ব্যাপারে পদক্ষেপ নেবেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন সহ তাদেরকে বিশেষ করে আমি অনুরোধ করছি এবং এটা আপনারা খুব ত্বরিত করবেন। তারপরে যদি পরিবেশ ওইভাবে তৈরি না হয় তখন তো আমরা আবার আলোচনা করে আমরা দেখব যখন নির্বাচন আমরা যেতে পারবো কি পারবো না। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে 3রা জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত। সেখানে আমরা সব দলকেই দাওয়াত দেব, যা আসেন আমাদের স্টেজে আপনারা কথা বলেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চায় সিএসসি। আইন অমান্যকারী যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ তার।
আর পদক্ষেপ নিতে কমিশনের সমর্থন চেয়েছেন আইজিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট নির্বিঘ্ন করতে মঙ্গলবার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সঙ্গে এতে অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূচনা বক্তব্যে সিএসি জানান, যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর সুযোগ নেই। বলেন, একটি ভালো নির্বাচনের মাধ্যমে অপবাদ ঘোচাতে চায় ইসি। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দেন তিনি। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আইনের শাসনটা নিশ্চিত করবেন, এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন। সভায় জনপ্রশাসন সচিব নির্বাচন কমিশনের পূর্ণ সমর্থন চান। আইজিপি বলেন, পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত আছে। উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমরা দেখিয়ে দিতে পারি যে আমরা একটা অসম্ভব সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনাররা জানান, নির্বাচন ইস্যুতে রক্তপাত চায় না ইসি। কোন ধরনের পেশি শক্তি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কেউ অপমান করছে। সমন্বয়হীনতা যাতে না হয়, ভয়ের কোনো কারণ নেই। অনুষ্ঠানের শেষের দিকে নির্বাচনী মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তাগিদ দেন সিএসি। কমিউনাল হারমোনি মাস্ট বি মেইনটেইন। এটা আমি রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন। সভায় সরকারের দুই উপদেষ্টা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। কমছে বিদেশি বিনিয়োগ, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ বলছেন বিডা। সুদিন ফিরতে অপেক্ষা করতে হবে আরো অন্তত 2 বছর, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ। ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনা ঘিরে হামলা, ভাঙচুর এবং বিক্ষোভের ঘটনায় ভারতীয় হাই কমিশনারকে প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের হাই কমিশনারকে পাল্টা তলব করে নয়াদিল্লি। টানা কয়েকদিন ধরে ভারতের একাধিক শহরে বাংলাদেশের কূটনীতিক স্থাপনায় হামলা এবং বিক্ষোভ চলছে। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। কলকাতায় শতাধিক বিক্ষোভকারীর পদযাত্রা বেগবান এলাকায় আটকে দেয় পুলিশ। মুম্বাইয়েও সহকারী হাই কমিশনকে উদ্দেশ্য করে বিক্ষোভ হয়েছে। এদিকে শিলিগুড়িতে ভিসা সেন্টার ঘিরে বিক্ষোভ এবং প্রতিবাদ চলমান রয়েছে। গত সোমবার ভারতের দিল্লি এবং শিলিগুড়িতে ভিসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 20 ডিসেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পরিসীমার বাইরে এবং বাসভবনের সামনে ঘটে যাওয়া ঘটনা এবং 22 ডিসেম্বর শিলিগুড়ির ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে। ভিসা আপাতত এটা বন্ধ আছে, অতি সত্বর খুলে গেলে যথাযথভাবে আপনাদেরকে এটা অবহিত করা হবে। জনকূটনীতি বিভাগের মহাপরিচালক জানান, সহিংসতার পূর্ণাঙ্গ তদন্ত এবং পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রণয় ভার্মা। ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। গত 10 দিনে দ্বিতীয়বার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। মঙ্গলবার বিকেলে দীপুর পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে ময়মনসিংহের তারাকান্দায় গিয়ে তিনি একথা জানান। এদিকে দীপু হত্যা সহ বিভিন্ন মবের ঘটনা রাষ্ট্রের অবহেলা বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা।
ময়মনসিংহের ভালুকায় গণপিটুনিতে ও আগুনে পুড়িয়ে হত্যার শিকার পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে মঙ্গলবার বিকেলে তার গ্রামের বাড়ি তারাকান্দায় যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন তিনি। বলেন, দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে আছে সরকার, তাদের দেখভালের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে সরকার রয়েছে। এই গভীর শোকের সময় আমরা তাদের আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদান করব। একই দিন আলোকচিত্রী শহীদুল আলমের নেতৃত্বে মানবাধিকার কর্মীদের 17 সদস্যের একটি দল দীপু চন্দ্রের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নেন। সরকারের প্রতি আমাদের দাবি, সমাজের প্রতি আমাদের দাবি, ন্যায় বিচার শুধু হোক তার চাই না, আরেকবার যাতে বাংলাদেশে এরকম একটা জিনিস যাতে না হয় এবং সত্যিকার অর্থে বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাতে আমরা যেতে পারি। দীপু হত্যাকাণ্ডে ন্যায় বিচারের জন্য সব ধরনের আইনগত সহায়তার আশ্বাসও দেন অধিকার কর্মীরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ছায়ানটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গানে গানে প্রতিবাদ জানালেন কয়েকশো মানুষ। শিল্পমনা মানুষ নিজের তাগিদেই একত্রিত হন প্রতিবাদের মঞ্চে। এমন ঘটনার ক্ষোভ জানান দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, ছায়ানটের শিক্ষার্থী ও অভিভাবকরা। ছায়ানট শুধু সঙ্গীত চর্চার কেন্দ্র নয়, দেশের শিল্প সংস্কৃতি, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম চালিকা শক্তি। দীর্ঘ অর্ধশতকের যাত্রায় শিল্পের আলো ছড়িয়ে ছায়ানট গড়ে তুলেছে শৈল্পিক ও মননশীল বাংলাদেশ। সম্প্রতি শিল্প সংস্কৃতি মনা মানুষের প্রাণের এই সংগঠনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর উত্তাল হয়ে ওঠে গণমানুষের ক্ষোভ। তারই দৃশ্যমান রূপ দেখা গেল মঙ্গলবার বিকেলে ছায়ানট প্রাঙ্গণে। হাজারো শিল্পমনা মানুষ নিজের তাগিদেই ছুটে এসে একত্রিত হন প্রতিবাদের মঞ্চে। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালি সংস্কৃতির যাত্রা পথ নির্বিঘ্ন হোক। অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে নানা বয়সী শিক্ষার্থীদের কণ্ঠে উঠে আসে ক্ষোভ, বেদনা আর প্রত্যয়। সংস্কৃতির উপর আঘাত তারা মেনে নেবেন না। তাদের সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। স্বাধীনতার পরে এই প্রথম দেখলাম এত বড় একটা হামলা, সাংঘাতিক একটা আঘাত। এই আঘাতকে প্রতিহত করতে হবে। সংস্কৃতির উপর এমন উগ্রতায় হতবাক অভিনেত্রী ও নির্দেশক ত্রপা মজুমদার। নিজের প্রতিষ্ঠানের উপর এমন ঘৃণ্য আচরণে আবেগতাড়িত হয়ে পড়েন নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। গানে গানে আমরা আমাদের কথাগুলো বলবার চেষ্টা করেছি, সকল শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে। সংস্কৃতির উপর আঘাত কিন্তু মানে মানুষের উপর আঘাত। মানুষ কিসের উপর বেঁচে থাকবে? সংস্কৃতির উপর আঘাত যতবার আসবে, শিল্পই ততবার আলো হয়ে ফিরে আসবে মানুষের কণ্ঠে, গানে, নৃত্যে, সৃষ্টির শক্তিতে। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। 30 কার্যদিবসের মধ্যে ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিতের দাবিতে শহীদি শপথ নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে হাদির পরিবারের সদস্যদের নিয়ে শপথ নেন তারা। বলেন, খুনিরা হাদি নয়, দেশের মাথায় গুলি চালিয়েছে। এর দায় অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়াতে পারে না। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। আগামী দুদিন হাদির স্মরণে দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করেন তারা। এদিকে হাদি হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ফয়সালের সহযোগী কবিরকে আদালত দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ড দিয়েছেন। আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনস্য এলাকায় বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনার 4 দিন পর থানায় হত্যা মামলার দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তবে ঘটনার 4 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী ও বিএনপি নেতারা। এদিকে বেলাল হোসেনের 2 কন্যা এখনও ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা 13। এই আসনে প্রার্থী মনোনয়ন ফাঁকা রেখেছে বিএনপি। তবে জোটের প্রার্থী ও জামায়াত ইসলামীর প্রার্থীরা নেমেছেন জোর প্রচারণায়। এলাকা ভিত্তিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন সালাউদ্দিন আহমেদ। চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বেশ আলোচিত রাজধানীর মোহাম্মদপুর এলাকা। অনিরাপত্তার দোলাচলে এখানকার নাগরিকরা থাকেন নিত্য ভাবনায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও তাই এলাকাটি চর্চার কেন্দ্রে। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকা নিয়ে ঢাকা 13 আসন। সারা দেশের 237টি আসনে বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করলেও এই আসনটি ফাঁকা রেখেছেন। বিএনপির গ্রিন সিগন্যাল নিয়ে জোটের প্রার্থী হিসেবে মাঠের প্রচারণায় নেমেছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মোবারক হোসেনও নেমেছেন পুরোদস্তুর প্রচারণায়। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। অলিগলি থেকে শুরু করে রাজপথ সর্বত্রই শোভা পাচ্ছে এসব নির্বাচনী ব্যানার ফেস্টুন। ঢাকা 13 আসনের বাসিন্দারা এই অঞ্চলের সমস্যার কথা তুলে ধরে বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, যে জনপ্রতিনিধি তাদের সমস্যা সমাধানে আশ্বস্ত করতে পারবেন তাকেই নির্বাচিত করবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এখানে অহরহ ছিনতাই, হাইজ্যাক হচ্ছে। সকাল 7টা পর্যন্ত এগুলি হয়। মসজিদে আমরা নামাজ পড়ে বাইরে দেখা যাচ্ছে এই স্পিড ব্রেকারের কারণে স্লো হয়। এখান দিয়ে এরা ধরে যা ফার লয়ে চলে যায়। চুরি, ছিনতাই এরকম হয়, তাহলে জনমনে আতঙ্ক না। আর তারপরে আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে এলাকায় থাকি, সবাই চায় যে এটা মানে সেফ লাইফ জীবনযাপন করতে। কষ্ট তো সাংঘাতিক কষ্ট রে বাবা, আমি এটার বাইরেই না, বাসাতে আমি না একে আড়ম কমবে। আশা করি যে সামনে যে সরকার আসবে তারা যেন এই বিষয়গুলোর প্রতি বিশেষ করে আরো বেশি গুরুত্ব দেয়। প্রার্থীরা বলছেন আগামীর বাংলাদেশে অগ্রাধিকার পাবে জনস্বার্থ। মাদক ব্যবসা অত্যন্ত সুপরিচিত সব জায়গায়, যে জায়গায় মাদকের উৎপত্তি সেই ক্যাম্পগুলোতে আমি গিয়েছি, বোঝার চেষ্টা করেছি এবং প্রশাসনের মাধ্যমে নিজে মোটিভেশনের মাধ্যমেও এই জাতীয় অপকর্মগুলো যেন না হয় সে চেষ্টা আমি করে যাচ্ছি। স্বপ্নটা গুরুত্বপূর্ণ। এই স্বপ্নটা তুমি যাদের হয়ে দেখবে, যাদেরকে নিয়ে দেখবে, যাদের জন্য দেখবে, একমাত্র তারাই তোমার নেতৃত্বে আসতে পারে, অন্য কেউ তোমার নেতৃত্বে আসতে পারে না। 4 লক্ষের বেশি ভোটার রয়েছে ঢাকা 13 আসনে, যেখানে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম নেত্রকোনা। নানা কায়দায় গণসংযোগে মাঠে প্রার্থীরা। ভোট দেয়া নিয়েও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভোটাররা। শুরু হয়েছে চাওয়া পাওয়ার হিসাব। হেভিওয়েট প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। পাড়া কিংবা মহল্লা সবখানে নির্বাচনের আলোচনা। আসন্ন নির্বাচনে কে হবেন জেলার ভাগ্য পরিবর্তনের সহায়ক তা নিয়ে চায়ের আড্ডায় বিশ্লেষণের শেষ নেই। নেত্রকোনার সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে পাহাড়ি সীমান্ত 2 উপজেলা দুর্গাপুর, কলমাকান্দা নিয়ে নেত্রকোনা 1 আসনে। পর্যটন সম্ভাবনাময়, প্রাকৃতিক সম্পদে ভরপুর আসনটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি বললে চলে। এখানে স্বাস্থ্য, সুপেয় পানি, শিক্ষা এবং ব্যবসা সহ সব খাতেই উন্নয়ন দেখতে চান ভোটাররা। যে সমস্যাগুলো আছে অর্থাৎ পিছিয়ে আছে, এই পিছিয়ে পড়া বিষয়গুলো গুরুত্ব দিয়ে সমাধান করে সামনের দিকে এগিয়ে নেবেন। আমরা বর্ডার অঞ্চলের মানুষ, যদি কাছে হসপিটাল থাকে তাহলে আমরা সুবিধাভুক্ত হব। অনেকজন আইসি আর গেছে, কোনো ব্রিজের কোনো কাজই করে নাই। নির্বাচনের পরে আমরা এই ভালো উন্নতি, দেশের উন্নতি হয় এরকম আশা প্রত্যাশা রাখি। ইতিমধ্যে 10 উপজেলা নিয়ে গঠিত 5টি আসনে উঠান বৈঠক শুরু করেছেন মনোনীত প্রার্থীরা। দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শুধু বিএনপি কিংবা জামায়াতে ইসলামী নয়, অন্যান্য দলও মাঠে নেমেছে গণসংযোগে। তবে নতুন দল এনসিপির এখানে সবগুলো আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। অত্র অঞ্চলের মানুষ আমাদের দলকে নির্বাচিত করে এবং রাষ্ট্র পরিচালনার যদি আমরা সুযোগ পাই, সবাইকে সাথে নিয়ে এই কলমাকান্দা এবং দুর্গাপুরকে বাংলাদেশের উন্নয়নের মডেল হিসাবে তৈরি করতে চাই। আদিবাসীরা রয়েছে, হিন্দু রয়েছে, অন্য ধর্মের লোকেরাও রয়েছে অনেক।
তাদের জীবন এবং জীবিকার মান উন্নয়নের জন্য জামাত ইসলামী বা আমরা যদি এমপি মনোনীত হতে পারি, সেটা উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নেত্রকোনা ১ আসনে ভোটার রয়েছেন ৪,৫৩,৩১৭ জন। এর মধ্যে পুরুষ ২,৩০,৩৯৭ জন, নারী 2,22,915 জন এবং তৃতীয় লিঙ্গ ৫ জন। সময় সংবাদ, নেত্রকোনা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে প্রত্যাশার কমতি নেই বরগুনার নবীন প্রবীণ ভোটারদের। প্রবীণরা বলছেন, অতীতের নির্বাচনগুলোতে ভোট কেন্দ্র দখল, এমনকি রাতে ভোট প্রয়োগের ঘটনাও ঘটেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অবাধ ও নিরপেক্ষ হবে প্রত্যাশা প্রবীণ ভোটারদের। অন্যদিকে মত প্রকাশ, অধিকার চর্চা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে দেখছেন নবীন ভোটাররা। কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা চান তারা। নবীন প্রবীণ দুই প্রজন্মের অনুভূতি তুলে ধরেছেন সাইফুল মিরাজ, ক্যামেরায় ছিলেন রুবেল হোসেন। প্রথমে আমি নির্বাচন দেখেছি ৭২-এ, তখন আমি শিশু ছিলাম। বাড়ির উঠানে বা আঙ্গিনায় স্লোগান দিয়েছি, আনন্দ ফুর্তি যেখানে জমায়েত হয়েছে সেগুলো দেখেছি। ৯৬-এর পরে ১৫ই ফেব্রুয়ারি একটা নির্বাচন ছিল, যেটা আমার জীবনের জন্য একটা উল্লেখযোগ্য। কেন্দ্রের ভিতরে আমি ছিলাম, ঠিক তখনই দেখলাম যে কেন্দ্রটি চারদিক থেকে ঘিরে ফেলেছে। হাফ প্যান্ট পরা কিছু সন্ত্রাসীরা, তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, তারা সেখানে ব্যালট বাক্সগুলো কুপিয়ে কুপিয়ে নষ্ট করলো, ব্যালট পেপারে আগুন দিল। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এখন একটি সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনটাকে আপনি কিভাবে দেখতে চান? আকাঙ্ক্ষা আমাদের অনেক, কিন্তু বর্তমান যে পরিবেশ, সেই পরিবেশে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা এটা নিয়ে আমাদের সংশয় আছে। আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, একটা ভালো নির্বাচন হোক, জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠিত হোক। যেন তেন একটা নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো সরকার গঠিত হয়, সেই সরকার ৬ মাস বা ১ বছরের বেশি টিকবে না, আবার গণ আন্দোলনের মুখে পড়বে, আবার বিশৃঙ্খলা হবে এবং এমনও হতে পারে যে এই দেশটা একটা গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। আপনি নতুন ভোটার, ভোট দেবেন কিনা, কোন ধরনের প্রার্থীকে ভোট দিতে চান? আমার আনন্দটা অনেক বেশি, রোমাঞ্চ এবং দায়িত্ববোধে বলতে পারেন। আমি যেহেতু প্রথম ভোটার, প্রথম ব্যালটটা আমার হাতে পড়বে, সেহেতু আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সামনে যে সংসদ নির্বাচন, সেখানে সেই নির্বাচনটাকে আপনি কেমন প্রত্যাশা করেন? যিনি সৎ, আত্মসংযমী, বুদ্ধিমান, তাকে আমি ভোট দিতে চাই, এবং যিনি মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী, যিনি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলে, এবং যারা নারীদের যে অধিকারটা আছে, ওই অধিকার নিয়ে তারা সংসদে কথা বলবে। অনুকূল আবহাওয়া ও উর্বর মাটির জেলা ঠাকুরগাঁও কৃষিভিত্তিক হিসেবে পরিচিত এ জেলা। তবে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পাওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত শিল্পায়ন ও মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়ার আজও পূর্ণরূপে ফেরেনি। খুঁড়িয়ে খুঁড়িয়ে রংপুর বিভাগে একমাত্র ঠাকুরগাঁও সুগার মিল চালু থাকলেও লোকসানের অজুহাতে 2 যুগের বেশি সময় ধরে বন্ধ ভারী শিল্প রেশম কারখানা। আর ব্রিটিশের পর থেকে অচল বিমানবন্দর। পর্যটন শিল্পের ব্যাপক সুযোগ থাকলেও কাজে লাগানো হয়নি। ঠাকুরগাঁওয়ের সম্ভাবনা ও বঞ্চনার কথা তুলে ধরেছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। উত্তরের কৃষিভিত্তিক জেলা ঠাকুরগাঁও। 12 লাখের বেশি ভোটারের এ জেলার অধিকাংশ মানুষের পেশা কৃষি। কৃষি প্রধান জেলা হিসেবে পরিচিতি পেলেও বিভিন্ন জেলার মানুষের আনাগোনায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে দিন দিন। তবে থমকে আছে কাঙ্ক্ষিত শিল্পায়ন ও মেঘা প্রকল্প বাস্তবায়ন না হওয়ায়। এখানকার কৃষকের সবজি রাজধানী সহ বিভিন্ন জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। তবে ন্যায্য দাম না পাওয়ার পাশাপাশি দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প, ফলে বাড়ছে বেকারত্ব। যে ফসল উৎপাদন করতেছি, গুদামজাতকরণ করে রাখতেও পারতেছি না। সবজিটা সংরক্ষণের একটা ব্যবস্থা থাকতো, তাহলে আমরা এই সবজিটা সারা বছর সংরক্ষণ করে
ওই বাজারজাত করতে পারতাম। ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট শিল্পনগরীতে ভারী কোনো শিল্প কারখানা নাই। এখানে যদি ভালো বড় শিল্প কারখানা গড়ে ওঠে তাহলে কিন্তু বেকারত্বটা দূর হবে। রাজধানী ঢাকার সঙ্গে বিশাল দূরত্বের ভোগান্তি নিরসনে ভূমিকা রাখা 500 একরের বেশি জমিতে পরিত্যক্ত বিমানবন্দরটি এখনো অচল। খুঁড়িয়ে খুঁড়িয়ে রংপুর বিভাগে একমাত্র ঠাকুরগাঁও সুগার মিল চালু থাকলেও লোকসানের অজুহাতে 2 যুগের বেশি সময় ধরে বন্ধ রেশম কারখানা। 1987 সালে গড়ে ওঠা ভিসিক শিল্পনগরীতে প্লাস্টিক, আটা, ময়দা, বেকারির কারখানা ছাড়াও গড়ে ওঠেনি বড় কোনো কারখানা। কৃষি পণ্য উৎপাদিত পণ্যগুলি যদি এখানে শিল্প কারখানা নির্মিত হয়, এখানে বড় বড় উদ্যোক্তারা আসেন, এখানে যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হয়, আমাদের এখানে কৃষকরা সরাসরি উপকৃত হবে। যদি আমাদের এই আন্তর্জাতিক বিমানবন্দরটা হয়, সেক্ষেত্রে পণ্য ও যাত্রী পরিবহনের যে ভূমিকা রাখবে, সেক্ষেত্রে আমাদের কর্মসংস্থান হবে। এছাড়া ঠাকুরগাঁও সহ আশপাশ জেলার 45,000 মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল। কিন্তু হাসপাতালটিতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে মেডিকেল কলেজ, বিমানবন্দর, ইপিজেড ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে সম উন্নয়নের দাবিতে আন্দোলন চলছে বছরের পর বছর ধরে। এইখানে একটা হাসপাতাল, মেডিকেল কলেজ করা খুবই দরকার, তাহলে আমরা এই এলাকার মানুষ উপকৃত হবে। জনগণের মৌলিক অধিকার আদায়ের জন্য বছরের পর বছর রাজপথে আন্দোলন করা হয়েছে। আমরা চাই আগামী বাংলাদেশে আমরা যেন এই বৈষম্যের শিকার না হই। অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য রাজবাড়ি, ইতিহাস সমৃদ্ধ মসজিদ ও এশিয়ার সবচেয়ে বড় আমগাছ সহ নানা স্থাপনা পর্যটনে উন্মোচন করতে পারে এক নতুন সম্ভাবনার দ্বার। বরাদ্দ বৈষম্যের শিকার না হলে মৌলিক অধিকার বাস্তবায়নের পাশাপাশি আগামীর বাংলাদেশে উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের মানুষের প্রচেষ্টায় উজ্জ্বল অর্থনৈতিক জেলা হিসেবে পরিণত হবে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ভোরের সময় আরও থাকছে। বড়দিন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্রিসমাস ট্রি সাজানো, গির্জায় গির্জায় বর্ণিল আলোকসজ্জা, হোটেলগুলোতেও নানা আয়োজন। দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই কমছে। কারণ হিসেবে রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা। সংস্থাটি বলছে, বিনিয়োগ আকর্ষণে যে প্রচারণা চালানো হচ্ছে বিশ্বব্যাপী এর সুফল পেতে অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসায়িক খরচ কমানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে দীর্ঘমেয়াদী কর কাঠামো করতে না পারলে উজ্জ্বল হবে না ভাবমূর্তি। বিস্তারিত তোফাজ্জল হোসেনের রিপোর্টে। অভ্যন্তরীণ উৎপাদন, রপ্তানি বাজার সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আর দেশের রিজার্ভ বাড়াতে বড় ভূমিকা রাখে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই। তবে দেশের এফডিআই এর শীর্ষ দেশগুলো থেকে বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে যাওয়ার প্রবণতায় উদ্বেগ বাড়ছে। গেল 2024-25 অর্থ বছরে নেদারল্যান্ডস থেকে সরাসরি বিনিয়োগ বেড়েছে। এর পেছনে রয়েছে একটি তামাক কোম্পানি অধিগ্রহণে চুক্তির অর্থ ছাড়। তবে দেশের শীর্ষ বিনিয়োগ উৎস যুক্তরাজ্য থেকে বিনিয়োগ আসার হার কমেছে 40% বেশি। রাজনৈতিক অস্থিতিশীলতা, কাস্টমস জটিলতা, জ্বালানি সহ ব্যবসায়ের ইতিবাচক পরিবেশ না থাকা ও নেতিবাচক ভাবমূর্তি বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলছে বলে বিশ্লেষণ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার। আমাদের ব্র্যান্ড ইমেজটা আসলে গ্লোবালি আমি বলবো এখনো নেগেটিভের দিকে, নেতিবাচকের দিকে। এটাকে পজিটিভে করতে আসলে আমাদের বিভিন্ন উপায় চেষ্টা করতে হবে। যেই সকল বিনিয়োগকারী আমাদের মনে হয় যে আসলে আমাদের জন্য পোটেনশিয়াল আছে কনভার্ট হওয়ার, তাদের সাথে আমরা একটা রেগুলার রিলেশনশিপ মেনটেন করবো, একটা কমিউনিকেশন মেনটেন করবো, যাতে করে আসলে এই পাইপলাইনটাই আগামী 12 মাস হোক, 24 মাস হোক, মাসে কনভার্ট হবে। তখন আমার মনে হয় আপনারা দেখবেন গ্রিনফিল্ড লিকুইডিটিতে একটি পজিটিভ আরও গ্রোথ আসবে। এমন পরিস্থিতিতেও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, নতুন বিদেশি বিনিয়োগ উদ্বেগজনক হারে কমলেও বাজার বিবেচনায় পুনর্বিনিয়োগ বাড়াচ্ছেন পুরনোরা। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, আমাদের ব্যবসা সম্প্রসারণে এটি একটি কারণ। তবে পণ্য খালাসের সময় কমিয়ে আনা সহ কাস্টমসের জটিলতা কমিয়ে আনলে এখানে ব্যবসা করা আরও সহজ হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক খরচ কমানো, কর কাঠামোর স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি কাস্টমসের হয়রানি বন্ধের পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের ইনভেস্টমেন্টটা শুধুমাত্র এই লাস্ট বছরে না, গত 2021 সাল থেকে কিন্তু এফডিআইটা ক্রমাগত কমতেছে। ফরেন ইনভেস্টররা যে জিনিসটা সবচেয়ে বেশি তারা অপছন্দ করে সেটা হলো নীতির ক্ষেত্রে যদি আপনার আনসার্টেনিটি থাকে। এবং সমস্যা হচ্ছে একটা ইন্ট্রিম গভর্নমেন্ট। এখন আমাদের ট্যাক্স পলিসি আছে, আমাদের ইনভেস্টমেন্ট পলিসি আছে, ওভারঅল যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা আছে, এটা ওনারা সার্টেন না আগামী দিনগুলোতে এটা আসলে আবার চেঞ্জ হয়ে যাবে কিনা, যার কারণে ফরেন ইনভেস্টর আসলে ওয়েট করছে। এফডিআই বাড়াতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। ব্যবসার পরিবেশের উন্নতি এবং নীতির স্থিতিশীলতা থাকলে নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
নতুন কোনো কোম্পানি আসেনি, বরং বন্ধ হয়েছে 5 ব্যাংকের লেনদেন। 15টি রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশ দেওয়ার 5 মাস পরও দৃশ্যমান হয়নি কোনো উদ্যোগ। টাস্কফোর্স প্রতিবেদন জমা দিলেও আস্থার দোলাচল কাটেনি বিনিয়োগকারীদের। এভাবেই 2025 সাল শেষ করছে অর্থনীতির বড় অংশীদার দেশের পুঁজিবাজার। সূচকের সামান্য উত্থান, বাজার মূলধন বৃদ্ধি আর দৈনিক লেনদেন পতনের মধ্য দিয়ে 2025 সাল শুরু করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। অর্থনীতির বড় এই অংশীদারের সর্বনিম্ন দৈনিক লেনদেন 224 কোটি 50 লাখ টাকায় নামে 4 জুনে, যা গেল বছরের 24 জুলাইয়ের পর সর্বনিম্ন। ওই দিন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছিল 159 কোটি 38 লাখ টাকার শেয়ার। চলতি বছরের 22 ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ 1441 কোটি 90 লাখ টাকা দৈনিক লেনদেন হয় 7 সেপ্টেম্বর। 6,63,905 কোটি 32 লাখ টাকা বাজার মূলধন নিয়ে বছর শুরু করা ঢাকার পুঁজিবাজারে 8 সেপ্টেম্বর হয় সর্বোচ্চ 7,31,053 কোটি 38 লাখ টাকা। অথচ গত বছরের 17 জানুয়ারি এর আকার ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাসের সর্বোচ্চ 7,088 কোটি 449 কোটি 30 লাখ টাকা। সর্বনিম্ন বাজার মূলধন নামে 28 মে 6,41,991 কোটি 59 লাখ টাকায়। প্রধান সূচক সর্বনিম্ন 4,615.40 পয়েন্টে নামে 28 মে। 7 সেপ্টেম্বর ওঠে সর্বোচ্চ 5,636.15 পয়েন্টে। দৈনিক 1000 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে 15 কার্যদিবসে, আর 24 দিন হয়েছে 200 কোটি টাকার কম। মার্জিন ঋণ পেতে ন্যূনতম 10 লাখ টাকার বিনিয়োগ আর 6 মাসের অভিজ্ঞতা থাকার বাধ্যবাধকতা রেখে পুঁজিবাজারের মার্জিন ঋণ আইন সংস্কারে চূড়ান্ত সুপারিশ এপ্রিলে বিএসইসিতে জমা দেয় পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে 15টি রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয় আগস্টের শুরুতে। চূড়ান্তভাবে একীকরণের পরদিন 6 নভেম্বর বন্ধ হয়ে যায় আলোচিত 5 ব্যাংকের শেয়ার বাজারের লেনদেন। তালিকাভুক্ত হয়নি নতুন কোনো প্রতিষ্ঠান। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো এনবিআর বেঁধে দেয়া 1 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ে চরম হিমশিম খাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। লক্ষ্যমাত্রার বিপরীতে চলতি অর্থ বছরের 5 মাসে 9% প্রবৃদ্ধি হিসেবে রাজস্ব আদায় হয়েছে 31,600 কোটি টাকা। তবে সার্ভার জটিলতা নিরসন সহ বিরাজমান সমস্যাগুলো দ্রুত সমাধান করা গেলে বাকি 7 মাসে 70,000 কোটি টাকা আদায় সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ইতিহাসে প্রথমবারের মতো 1 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে অর্থবছর শুরু করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। প্রথম পর্যায়ে 92,147 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো। পরবর্তীতে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,02,295 কোটি টাকা। এর মধ্যে নভেম্বর পর্যন্ত 31,602 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বিগত 5 মাসে আমাদের অর্জন হয়েছে 31,000 কোটি টাকা। শতকরা হিসাবে যেটি 9% মতো প্রবৃদ্ধি আছে আমাদের। এই মুহূর্তে আমদানি বেশি হচ্ছে আমাদের ভোগ্যপণ্য, যেহেতু রমজান সামনে রেখে যেমন তুলনামূলক ভোগ্যপণ্য আমদানি বেড়েছে, তেমনি জ্বালানি তেল ও শিল্পের কাঁচামাল আমদানি হচ্ছে বেশি। জুলাই থেকে গত 5 মাসে 2,21,000 কোটি টাকার মূল্যের 4 কোটি 10 লাখ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে। 12.71% প্রবৃদ্ধি হিসেবে অন্তত 25,000 কোটি টাকার বেশি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। তবে রাজস্ব আয় বাড়াতে আমদানি পণ্য ছাড়করণে দীর্ঘসূত্রিতার অবসান চান ব্যবসায়ীরা। আমাদের যে কাস্টমসে যে সময়গুলো নষ্ট হয়, আমার একটা প্রোডাক্ট আসলো, আমি কাস্টমসে যাই, এখানে অ্যাসেসমেন্ট করতে টাইম লাগছে, এই যে এফিসিয়েন্সিটা যদি আমি বাড়াতে পারি তাহলে এখানে রাজস্ব কালেকশন কিছুটা বাড়তে পারে। একদিকে জাতীয় রাজস্ব বোর্ডের লাখো কোটি টাকা আদায়ের চাপ, অন্যদিকে ঘন ঘন সার্ভার ডাউন।
অনেকটা ভাবিয়ে তুলেছে শুল্ক কর্মকর্তাদের। তার সঙ্গে রয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের নানামুখী জটিলতা। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে এসব জটিলতা দ্রুত নিরসনে ব্যবহারকারীদের দাবি যেমন রয়েছে, তেমনি প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কাস্টমস কর্মকর্তারা। এটা যদি আমরা ওয়ান স্টপ সার্ভিস হতো, আমরা একটা জায়গায় পেপার দিয়ে আমরা শেষ করতে পারতাম, তাহলে আমাদের কোনো প্রতিবন্ধকতা থাকতো না, এবং প্রতিটি জায়গায় আমাদেরকে পেপার ওয়ার্ক করতে হচ্ছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এটা একটা সবচেয়ে বড় বাধা। 2024-25 অর্থ বছরে 80,402 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল 76,142 কোটি টাকা। এর আগে 2023-24 অর্থ বছরে 77,616 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 68,866 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। এটি রাজস্ব আদায়ে এই যাবৎকালের রেকর্ড। কাস্টম কর্মকর্তারা আশা করছেন জটিলতা নিরসন করে সে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে আগামী 7 মাসে। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন আমিরুল ইসলাম আলিফ। নওগাঁর অটো রাইস মিলে চাল চকচকে করতে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর হাইড্রোজ ও শ্যাম্পু। এসব চাল বাজারে আবার বিক্রি হচ্ছে কেজিতে 6 থেকে 8 টাকা বেশি দামে। খাদ্য বিভাগ বলছে সংগ্রহ করা চালে পাওয়া গেছে ভয়ঙ্কর ক্ষতিকর পদার্থ। আর চিকিৎসকরা বলছেন এসব চালের ভাত খাওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকি রিপোর্ট। নওগাঁয় ধান থেকে চাল উৎপাদন হয় হাস্কিং মিল ও অটো শুটার রাইস মিলে। এসব কারখানায় একসঙ্গে 500 থেকে 800 মণ ধান প্রক্রিয়াজাত করে চাল উৎপাদন করা হয়। ভোক্তার চাহিদা আর অধিক মুনাফার লোভে কম দামি ধান থেকে বেশি দামের চাল বের করতে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ও শ্যাম্পু। চাল ছাঁটা এবং কলিশনের মাধ্যমে অন্তত 5টি ধাপ অতিক্রম করে এসব মিল থেকে যাচ্ছে ভোক্তার কাছে। ধান থেকে তুষটা আলাদা করে লাল ধরনের চাল বানায়, পুষ্টিকর চাল। সেই চালটা আপনার পালিশিয়ার হয়ে পরের ধাপে ব্যান্ড রয়েল যে ব্যান্ড বাড়ায় সেই ব্যান্ডটা বের হয়, তারপরের ধাপে যায় শ্যাম্পু হাইড্রো দেওয়া হয়। সরু ও চিকন চাল কাটারি, নাজির শাল, জিরা, মিনিকেট এ নামেই বাজার দখল করছে অটো মিলের চাল। এসব অটো মিলের চাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। অন্যদিকে হাস্কিং মিলের একই মানের চাল বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়। ব্যবসায়ীরা বলছেন চকচকে ও পরিষ্কার চালের প্রতি ক্রেতাদের আগ্রহই এই অনিয়মকে আরও উৎসাহিত করছে। হাস্কিং এর ক্ষেত্রে এটা আপনার মনে করেন যে আপনার 72 থেকে 75 টাকা কোয়ালিটির উপরে, এবং দেখা যায় যে আপনার অটোমেলের এইটা 75 থেকে 80 টাকা কেজি পর্যন্ত বেচা কেনা চলছে আর কি। সাধারণ চাল থেকে পালিশ করা চাল 5 থেকে 60 টাকা 8 টাকা কেজিকে বেশি দিয়ে আমরা কিনতেছি, এবং চালের গুণগত মানও খারাপ হয়ে যায়। চিকিৎসকদের মতে অতিরিক্ত পলিশ করা চালে একদিকে পুষ্টিগুণ নষ্ট হচ্ছে, অন্যদিকে হাইড্রোজের মতো রাসায়নিক ব্যবহারে বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। আর নিরাপদ খাদ্য বিভাগ বলছে সংগ্রহ করা নমুনা চালে ভয়ঙ্কর ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। সাদা চালের বেশি ব্যবহারের কারণে আমাদের পুষ্টিহীনতায় ভুগছি, এবং সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকার জন্য ডায়াবেটিস, কিডনি রোগ এবং হৃদরোগের ঝুঁকি কিন্তু বাড়ছে। আমাদের কিছু হাইড্রোজ ডিটেকশন কিট রয়েছে, যে কোনো খাবারে যদি হাইড্রোজ মেশানো থাকে, সেটা চাল হোক বা গুড় হোক, ওইটা খুব সহজে আমরা ধরতে পারি। দীর্ঘদিন ধরে জেলার চাল বাজারের এই অসাধু কারবার চললেও নেই খাদ্য বিভাগের তৎপরতা। তবে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা খাদ্য কর্মকর্তার। যদি কোনো চালের সাথে অপদ্রব্য মিশ্রণ করা হয়, সেক্ষেত্রে তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে। একই সাথে তারা যদি অতিরিক্ত ছাঁটাই করে পলিশ করে বিক্রি করে, সেক্ষেত্রেও ওই একই ধারায় শাস্তির বিধান করা হয়েছে। খাদ্য বিভাগের তথ্যমতে নওগাঁয় বর্তমানে 54টি অটো শুটার রাইস মিল এবং প্রায় 350 হাস্কিং মিল রয়েছে। এসব মিল থেকে প্রতিদিন 150 থেকে 180 ট্রাক চাল দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নাটোরের নলডাঙ্গায় টিএসপি সারের তীব্র সংকটে পড়েছেন চাষিরা। ডিলাররা বলছেন পর্যাপ্ত যোগান নেই তাদের কাছেও। এমন বাস্তবতা মানছে স্থানীয় কৃষি বিভাগও, তবে এতে শঙ্কার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন তারা। টিএসপির উপাদানে তৈরি ডিএপি সার ব্যবহারের পরামর্শও তাদের। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট।
পেঁয়াজ রসুন রোপণ সহ বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত নাটোরের হালতি বিল অধ্যুষিত নলডাঙ্গা উপজেলার কৃষকরা। তবে জমির উর্বরতা বাড়াতে দরকারি টিএসপি সার পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। স্থানীয় ডিলারের কাছে না পেয়ে অন্য জেলা থেকে বেশি দামে এই সার সংগ্রহ করছেন কৃষকরা। অনেকে আবার টিএসপি ছাড়াই জমি প্রস্তুত করে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে ভুগছেন শঙ্কায়। গোডাউন আছে, তারপরেও গোডাউন থেকে আমাদের দিচ্ছে না, সারের দাম বেশি ধরছে। হয়তো সার তো আমরা লওয়া যাচ্ছে না, সার পাওয়া যাচ্ছে না, খুব আবার আবাদ হচ্ছে না, আমরা কৃষক মরে তো শেষ। ডিলাররা বলছেন বরাদ্দ কম হওয়ায় 6 ডিসেম্বরের মধ্যে টিএসপি সার শেষ হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে লাইতেছে, টিএসপি সার পাওয়া যাচ্ছে না এলাকায়। পরবর্তী যদি কোনো উপবরাদ্দ হয় বা বরাদ্দ হয় আমরা আশা মাত্রই আমরা দিব। কৃষি বিভাগ বলছে টিএসপির চেয়ে ডিএপি সারের বরাদ্দ বেশি দেয়া হয়েছে। ডিএপির কার্যক্ষমতা বেশি হওয়ায় এই সার ব্যবহারের পরামর্শ কৃষি কর্মকর্তার। ডিএপি সার অবশ্যই টিএসপির চেয়ে অনেক ভালো এবং একটি কৃষকের জন্য একটি লাভজনক সার, যার কারণে সরকার থেকে কিন্তু ডিএপি বেশি পরিমাণে দেওয়া হচ্ছে, তুলনামূলকভাবে টিএসপি কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। হালতি বিল অধ্যুষিত নলডাঙ্গা উপজেলায় 14,879 হেক্টর জমিতে আবাদ হয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। রাজশাহীতে যানজট কমানোর লক্ষ্য নিয়ে নির্মিত ফ্লাইওভারগুলো এখন নগরবাসীর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ বন্ধ ও ধীর গতির কারণে বাড়ছে ঝুঁকি, দুর্ভোগ আর দুর্ঘটনার আশঙ্কা। 492 কোটি টাকার 5 ফ্লাইওভার প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েও উঠেছে প্রশ্ন। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় আলতাফ হোসেনের রিপোর্ট। প্রশস্ত ও শান্ত সড়ক ভেদ করে দাঁড়িয়েছে ফ্লাইওভারের পিলার। অসম্পূর্ণ নির্মাণ কাজের নিচে ভাঙাচোরা রাস্তা, ধুলাবালি আর যানজটে স্থবির রাজশাহী নগরীর ব্যস্ত এই সড়কগুলো। কোথাও হঠাৎ সরু রাস্তা, কোথাও উঁচু নিচু ঢাল আর ছোট বড় খানাখন্দের মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী। পরিচ্ছন্ন ও প্রশস্ত সড়কে ফ্লাইওভার নির্মাণের বিষয়ে শুরু থেকেই আপত্তি নগরবাসীর। অহেতুক কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যেটা নগরবাসীর কোনো কাজে আসছে না। এই রাস্তায় যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল সবই এখন ধ্বংসের পথে। উন্নয়ন করতে দেখা যাচ্ছে জনগণের চরম ভোগান্তি হচ্ছে। এই ফ্লাইওভার এটা আমি মনে করি অযথা। ভাঙাচোরালে সমস্যা, জাম বেঁধে হয়েছে। 96 বর্গ কিলোমিটার আয়তনের শান্ত ও প্রশস্ত নগরীতে একসঙ্গে 5টি ফ্লাইওভার নির্মাণ অপ্রয়োজনীয় এবং অর্থ অপচয় ছাড়া কিছু নয় বলে মনে করেন কেউ কেউ। তাদের অভিযোগ, এতে শহরের স্বাভাবিক পরিবেশ ও সড়ক ব্যবস্থার ক্ষতি হচ্ছে। তবে সিটি কর্পোরেশন বলছে ভবিষ্যতের যানজট বিবেচনায় ফ্লাইওভার নির্মাণ প্রয়োজন। তবে কাজের ধীরগতি স্বীকার করলেও দ্রুত নির্মাণ কাজ শেষ করার আশ্বাস তাদের। 3টি ফ্লাইওভার আগামী জুনের মধ্যে শেষ হয়ে যাবে। এখানে আমরা ভোগান্তি থেকে জনগণকে একটু রাখতে পারবো। আর একটা প্রান্তে আমাদের ঠিকাদারকে সতর্ক করেছি, ঠিকাদার প্রতিষ্ঠান তাদের কাজের একটু ঢিলামি দিয়েছে, সেটাও আশা করি তারা ফুল সুইংয়ে কাজ শুরু করবে। আওয়ামী লীগ সরকারের আমলে 2019 সালে রাজশাহী নগরীতে 7টি ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় সমন্বিত উন্নয়ন প্রকল্পে প্রায় 3000 কোটি টাকা বরাদ্দ পায় সিটি কর্পোরেশন। তবে জুলাই অভ্যুত্থানের পর নতুন প্রশাসক 232 কোটি 16 লাখ টাকার 2টি ফ্লাইওভার প্রকল্প বাতিল করেন। বর্তমানে চলমান 5টি ফ্লাইওভার নির্মাণ হচ্ছে 492 কোটি 62 লাখ টাকা ব্যয়ে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। উৎসব উদযাপনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গির্জা ও খ্রিস্টান পরিবারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শাহজাহান খানের ক্যামেরায় বড়দিনের প্রস্তুতির চিত্র তুলে ধরেছেন ফারিয়া ফারুকি। 2000 বছরেরও আগে ফিলিস্তিনের বেথেলহেম শহরে জন্ম যিশু খ্রিস্টের। মানবজাতিকে ভালোবাসা, ক্ষমা আর শান্তির পথ দেখাতেই তার এই আগমন, এমনটাই বিশ্বাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের। একটি সাধারণ গোশালয়ে মা মেরির কোল আলো করে আগমন যিশু খ্রিস্টের। তাই গোশালয়ে জন্ম নেওয়া সেই গল্প আজও বড়দিনের মূল প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রঙিন সাজে সাজানো চার্চগুলো যেন সেই ইতিহাস ও ঐতিহ্যেরই প্রতিচ্ছবি।
বড়দিনের আগে 4 সপ্তাহের অপেক্ষার সময়কে বলা হয় আগমনকাল। এই সময় শুধু উৎসবের প্রস্তুতিই নয়, নিজেকে শুদ্ধ করার মধ্য দিয়েই বড়দিনকে স্বাগত জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা। কিছু কৃপা আশীর্বাদ পাচ্ছেন, আগামী দিনগুলোতে যেন সে সুন্দর পূর্ণ পবিত্র জীবনযাপন করতে পারে, জাতিতে জাতিতে সকলের মধ্যে আমরা সেই শান্তি প্রতিষ্ঠা করতে পারি। বড়দিনে আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। শুধু চার্চেই নয়, ঘরেও চলছে বড়দিন ঘিরে নানা প্রস্তুতি। আলো, তারা, ক্রিসমাস ট্রিতে ছোট পরিসরে সাজিয়েছেন নিজেদের বাসস্থান, আর সঙ্গে বাহারি পিঠা। রাজধানীর এই পরিবারটির মতো খ্রিস্টান ধর্মাবলম্বী সবার ঘরে ঘরে এভাবেই বইছে উৎসবের আমেজ। বাচ্চাদের পোশাক আশাক, আত্মীয় স্বজনকে পোশাক আশাক দেওয়া, একসাথে আত্মীয় স্বজনের সাথে মিলিত হয়ে আমরা বড়দিন উৎসব উদযাপন করব। মেয়েরা যা চায় মায়ের হাতে রান্না আমি চেষ্টা করি নিজের হাতে করতে। সকাল এক পার্টি বন্ধু আসে, দুপুর এক পার্টি, রাতে এক পার্টি, এরকম ভাবে থাকে আর কি। এদিকে বড়দিন উপলক্ষে চার্চ ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন যিশু। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, একদিন এই শান্তির বার্তা ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। বড়দিনের আগে প্রস্তুতির এই সময়টা তাদের জন্য আত্মসংযম আর অপেক্ষার। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামেও বড়দিন ঘিরে চলছে নানা আয়োজন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত খ্রিস্ট ধর্মাবলম্বীরা। যিশুর গোয়ালঘর, ক্রিসমাস ট্রি থেকে শুরু করে প্রতিটি ঘরই সাজানো হচ্ছে আকর্ষণীয় সাজে। সেই সঙ্গে প্রস্তুত করা হচ্ছে গির্জাগুলো, আর দিনব্যাপী নানা আয়োজন থাকছে হোটেলগুলোতেও। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দরজায় কড়া নাড়ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিনের রং লেগেছে তাদের ঘরে ঘরে, চলছে সাজসজ্জার কাজ। এমন সময় মন কাড়ে শিশুদের ক্রিসমাস ট্রি সাজানোর রেওয়াজ। কেউ ক্রিসমাস বল, কেউ ঢোল, কেউ বা নানা রঙের পুতুল দিয়ে রঙিন করে তুলছে বড়দিনের গাছ। সেই সঙ্গে বেথলেহেমের গোয়ালঘরে যেখানে যিশু জন্মগ্রহণ করেছিলেন তারই আদলে প্রতিটি ঘর সাজানো হচ্ছে। ছোট বড় সবাই একসঙ্গে আকর্ষণীয় সাজে সাজিয়ে তুলছে ঘরগুলো। আমরা সারা বছর অপেক্ষায় থাকি যিশু খ্রিস্ট আসবে। যিশু খ্রিস্টের জন্মদিনও আবার ঠিক এইভাবেই আমরা পালন করার চেষ্টা করি। আমাদের কেক বানানোটা আসল, হয়তো কেউ তারপরে নতুন কাপড় চোপড় যারা পরে। শুধু ঘর নয়, প্রতিটি গির্জায় চলছে প্রস্তুতি। গির্জাগুলো বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে। প্রার্থনা সহ শেষ মুহূর্তের সকল প্রস্তুতির কাজ শেষ হয়েছে বলে জানান খ্রিস্টানদের ধর্মীয় গুরু। বিভিন্ন ধরনের প্রস্তুতি আছে, সাজগোজের একটা ব্যাপার আছে। বাড়িতে বাড়িতে মানুষ তাদের ভালো পোশাক, ভালো খাবার দাবার সেগুলো সবাই করছে, এবং একই সাথে আমাদের আধ্যাত্মিক প্রস্তুতিটাও চলছে। বড়দিন এলে নগরীর বড় বড় হোটেলগুলোতেও চোখে পড়ে সাজ রব। এই সময় তারা নানা ধরনের আয়োজনের সঙ্গে দেন বিশেষ অফারও। ক্রিসমাস ডে উপলক্ষে বিভিন্ন খাবারের উপর যেমন দেয়া হচ্ছে বিশেষ ছাড়, তেমনি দিনব্যাপী শিশুদের জন্য রয়েছে নানা আয়োজন। কিছু ফান অ্যাক্টিভিটিস থাকবে বাচ্চাদের জন্য, সান্তা ক্লজ আসবে, গিফটস ডিস্ট্রিবিউশন হবে, এই তো। আর সাথে একটা কম্বো প্যারার থাকছে। বড়দিন উপলক্ষে 24শে ডিসেম্বর রাত 9টায় ও রাত 12টায় দুটি মূল প্রার্থনার আয়োজন করা হয়েছে। পরদিনও নানা আয়োজনে মুখর থাকবে গির্জা প্রাঙ্গণ ও খ্রিস্টান পাড়া মহল্লা। শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ রংপুর। কনকনে ঠান্ডায় কাবু সব বয়সী মানুষ। এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ রংপুর এবং ঘন কুয়াশার সাথে হিমশীতল বাতাস কাবু করেছে কিন্তু সব বয়সী মানুষকে। এবং এই মুহূর্তে যদি বলি, আজকে সকালে কিন্তু রংপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 12.4 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকেও কিন্তু 13.2 ডিগ্রি সেলসিয়াসে ছিল। এবং বলা চলে যে দিন দিন কিন্তু এই তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু আসলে কমতেছে, যে কারণে শীতের যে অনুভূতি সেটি কিন্তু আসলে বেশি করে অনুভব করছে এই অঞ্চলের মানুষ। বিশেষ করে হিমালয়ের কোলগেশা হওয়ায় রংপুর অঞ্চলের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম, এই জেলাগুলোতে কিন্তু শীতের যে প্রকোপ সেটি কিন্তু একটু আগেভাগেই কিন্তু চলে আসে। এবং এই অঞ্চলের যারা মানুষ তারা কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু সব থেকে আগে তারা অনুভব করে। এবং এই শীত কিন্তু বলা চলে যে এবারের শীত ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে কিন্তু শীতের পারদ, শীতের যে তীব্রতা সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। এবং গত
গতকালকে থেকে এই তীব্রতা আরো বাড়তে শুরু করেছে শীতের, এবং বিশেষ করে বিপাকে পড়েছেন যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, একই সাথে ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই শীত আসলেই বিপাকে পড়েন প্রতি বছর। এবারেও কিন্তু আমরা দেখতেছি যে শীতের তীব্রতা যত বাড়ছে তত কিন্তু খেটে খাওয়া মানুষের যে সমস্যা সেটি কিন্তু আসলে বাড়ছে। বিশেষ করে যারা দিন এনে দিন খায় তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন, কারণ তারা যেটি বলছেন যে এই শীত আসলেই সাধারণ মানুষ আসলে খুব একটা ঘর থেকে বের হন না, যে কারণে তাদের আসলে রুটি রুজিতে সমস্যা পড়ে যান তারা। এবং গত কয়েকদিন থেকে কিন্তু আমরা দেখছি যে দিনের বেলাতেও কিন্তু সূর্যের দেখা সেভাবে পাওয়া যায় না, এবং এই হিম শীতল বাতাস দিন রাত 24 ঘন্টায় লক্ষ্য করা যাচ্ছে, যে কারণে মানুষ কিন্তু আসলে শীতের তীব্রতা অনুভব করছেন। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে এই শীত কিন্তু আসলে বিপাকে ফেলেছেন, এবং হাসপাতালগুলোতেও কিন্তু আসলে শীতজনিত রোগের যে সমস্যা সেই সমস্যা কিন্তু বাড়ছে, এবং শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। একই সাথে তিস্তার যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলগুলোতেই কিন্তু মানুষের যে যারা জীবনযাপন করেন তারাও কিন্তু বলছেন যে সেখানেও কিন্তু শীতের তীব্রতা বাড়ায়, তারাও কিন্তু বিপাকে পড়ছেন। তো সব মিলিয়ে যদি বলি, রংপুর অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু শীতের তীব্রতা বাড়ছে, এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামী কয়েকদিন এই সমস্যা আরো বড় আকার ধারণ করতে পারে, এবং জানুয়ারির শুরু থেকে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেত। সব মিলে এই ছিল রংপুর থেকে শীতের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। নারায়ণগঞ্জে অনুমোদনহীন 4টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে চালানো হয় অভিযান। জালকুড়ির উত্তরপাড়ার বিভিন্ন স্থানে অননুমোদিত 4টি কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় 200 ফুট পাইপ সহ বিভিন্ন যন্ত্রাংশ। যশোরের বেনাপোলে গণশুনানি করেছে রেলওয়ে পাকশি বিভাগীয় কার্যালয়। মঙ্গলবার বিকেলে বেনাপোল রেল স্টেশনের ইমিগ্রেশন কার্যালয় সভাকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনায় যাত্রী সেবা সম্প্রসারণ, বাণিজ্য সহজীকরণ ও রেলওয়ে অবকাঠামো আধুনিকায়নের বিভিন্ন দাবি তুলে ধরেন স্টেক হোল্ডাররা। এছাড়া বেনাপোল রেল স্টেশনকে আইসিটি স্টেশন হিসেবে ঘোষণা, অত্যাধুনিক ভবন নির্মাণ সহ গণশুনানিতে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দাবি তুলে ধরা হয়। মাদারীপুরে খামারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে 1000-এর বেশি মুরগি। মঙ্গলবার ভোরে সদর উপজেলার পখিরা রাজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারি জানান, খাবার দিতে গিয়ে আগুন দেখেন শ্রমিকরা। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই খামার সহ সব মুরগি পুড়ে ছাই হয়ে যায়। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা খামারি জসিম ব্যাপারীর। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে 2টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে, তবে কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার রাঘববাটির মনাকশা সীমান্তে বাংলাদেশের 900 গজ অভ্যন্তরে চলছিল 53 বিজিবি ব্যাটালিয়নের তল্লাশি কার্যক্রম। বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় এক ব্যক্তি। পরে উদ্ধার হওয়া ব্যাগ থেকে 2টি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি ও 4টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এর আগে গত 15 ডিসেম্বর মনোহরপুর সীমান্ত থেকে উদ্ধার হয় 24 রাউন্ড গুলি ও 9টি ম্যাগজিন সহ 4টি বিদেশি পিস্তল। তুরস্কের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ এবং 4 জন সহযাত্রী আনকারার কাছে একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। আনকারা থেকে ত্রিপলি যাওয়ার পথে দুর্ঘটনার সময় জেট বিমানের সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়। স্থানীয় কর্তৃপক্ষ বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে এবং প্রাথমিক প্রতিবেদনে প্রযুক্তিগত ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে দেখানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার তুরস্কের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আল হাদ্দাদ। সাক্ষাতের পর ফ্যালকন 50 মডেলের বিমানে চড়ে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত 8টা 10 রওনা দেন লিবিয়ার সেনাপ্রধান ও তার 4 সহযাত্রী। এরপরেই ঘটে বিপত্তি। রাত 8টা 52 বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিমানটি হায়মানা জেলায় জরুরি অবতরণের অনুরোধ করেছিল।
তবে এর পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্থানীয়রা ওই এলাকায় একটি বিশাল বিস্ফোরণের আলো দেখতে পান। তুর্কি সীমান্তরক্ষী বাহিনীর বিমানটি ধ্বংসাবশেষের অবস্থান নিশ্চিত করেছে, যা আনকারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার দক্ষিণে কেসিককাভাক গ্রামের কাছাকাছি। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবিবা ঘটনায় শোক জানিয়েছেন। তিনি জানান, এটি লিবিয়ার দেশরক্ষা বাহিনী এবং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের মধ্যে সেনাবাহিনী প্রধান আল ফিতুরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল কাতাউই, আল হাদ্দাদের উপদেষ্টা মোহাম্মদ আল আসাউই ডিয়াব এবং একজন সামরিক ফটোগ্রাফার মোহাম্মদ ওমর আহমেদ মাহজাবও রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রাথমিক তদন্তে সম্ভাব্য কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটিকেই চিহ্নিত করা হয়েছে। এছাড়া ইস্তাম্বুলে দায়িত্বরত আল জাজিরার প্রতিনিধি জানান, প্রাথমিক আলামত অনুযায়ী একে কারিগরি ত্রুটি মনে করা হলেও বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই দুর্ঘটনা নিয়ে নানা জল্পনা কল্পনাও চলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মিয়ানমারে আসন্ন সেনা নিয়ন্ত্রিত নির্বাচনের আগে দ্বিমুখী চাপে স্থানীয় জনগণ। একদিকে ভোট দিতে বাধ্য করতে জনগণের উপর নৃশংসতা চালাচ্ছে জান্তা বাহিনী, অন্যদিকে ভোট দেয়া থেকে সাধারণ মানুষকে বিরত রাখতে একই ধরনের কৌশল ব্যবহার করছে জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো। এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। আন্তর্জাতিকভাবে সমালোচিত এই নির্বাচনকে সমর্থন দিয়েছে প্রতিবেশী দেশ চীন। এর মধ্যেই পলায়নরত বেসামরিকদের ওপর বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। থেকে মিয়ানমারে ১ মাস ব্যাপী সেনা নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই নির্বাচনের আগেই দেশ জুড়ে সহিংসতা, ভয়ভীতি আর দমন পীড়নের অভিযোগ উঠেছে। মিয়ানমারে জনগণকে দুর্বিষহ উভয় সংকটের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে। একদিকে জান্তা বাহিনী সহিংসতা ও গ্রেফতারের ভয় দেখিয়ে মানুষকে ভোট দিতে বাধ্য করছে। দেশটি নির্বাচন সুরক্ষা আইনের আওতায় মত প্রকাশের জন্য বহু মানুষকে এরই মধ্যে আটক করা হয়েছে। কোথাও কোথাও দেওয়া হয়েছে ৪০ বছরেরও বেশি কারাদণ্ড। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফরকার তুর্ক। অন্যদিকে জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীরাও নির্বাচন সংশ্লিষ্টদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইয়াঙ্গুন অঞ্চলের প্রশাসনিক দফতরে বোমা হামলায় আহত হয়েছেন নির্বাচন কর্মীরা। জাতিসংঘ বলছে, এমন পরিবেশে অবাধ ও অর্থবহ ভোট সম্ভব নয়। আন্তর্জাতিকভাবে সমালোচিত এই নির্বাচনকে সমর্থন দিচ্ছে প্রতিবেশী দেশ চীন। বিশ্লেষকদের মতে সীমান্তবর্তী অঞ্চলে সংঘাত প্রশমনে চীনের মধ্যস্থতায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতা হয়েছে, যা জান্তার অবস্থান শক্ত করেছে। যদিও দেশের ভেতরে অনেকেই এই ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে। এর মধ্যে পিপল ডিফেন্স ফোর্সের কাছ থেকে মিয়ানমারের জান্তা বাহিনী উত্তর মান্দালয়ের সিঙ্গু শহর পুনর্দখলের পর ইরাবতী নদীর দুই পাশে সাগাইন ও মান্দালয়ে নিয়ন্ত্রণ জোরদার করেছে। মিয়ানমারের গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ সময় পালিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি জানান, দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য সব রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য জরুরি। এর আগেই পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান আলোচনার পথ পুরোপুরি বন্ধ না রাখার পক্ষে মত দেন। যদিও ইমরান খানের বোন আলেমা খান প্রকাশ্যে হুঁশিয়ারি দেন, ইমরান খানের অনুমতি ছাড়া কেউ আলোচনার কথা বললে তারা দলের সদস্য থাকতে পারবেন না। সম্প্রতি নতুন মামলায় ১৭ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলনের ডাক দেন। অধিকার প্রতিষ্ঠায় পুরো জাতিকে এক হয়ে আন্দোলন করার আহ্বান জানান তিনি। এমন পরিস্থিতিতে পিটিআইয়ের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ জানান, দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য সব রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য জরুরি। সংবাদ মাধ্যমে পিটিআইয়ের আলোচনায় আগ্রহের খবরের পরই এই আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। তবে ব্ল্যাকমেইল বা অবৈধ দাবির ভিত্তিতে কোনো আলোচনা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান আলোচনার পথ পুরোপুরি বন্ধ না রাখার পক্ষে মত দেন। তবে দলটির ভেতরেই এ নিয়ে বিভক্তি স্পষ্ট। ইমরান খানের বোন আলেমা খান প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে জানান, ইমরান সরকার বিরোধী আন্দোলনে নির্দেশ দিয়েছেন এবং তার অনুমতি ছাড়া কেউ আলোচনার কথা বললে তারা দলের সদস্য থাকতে পারবে না। এর মধ্যেই আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। এ কারণেই আদিয়ালা জেলের দিকে যাওয়ার সময় ইমরান খানের ৩ বোনকে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদে তারা রাওয়ালপিন্ডির ফ্যাক্টরি
হাজারী নাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। আদালত নির্ধারিত সাক্ষাতের দিন মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়ায় এই অবস্থান কর্মসূচি 6 ঘন্টা পর রাত 9:30 নাগাদ শেষ হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মেয়েকে নিয়ে উত্তর কোরিয়ার বিলাসবহুল হোটেল পরিদর্শন করাচ্ছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও অবকাঠামো উন্নয়নকে সরকারের সাফল্য হিসেবে তুলে ধরতেই কিমের এই পরিদর্শন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের ধারণা, কিমের মেয়েকেই ভবিষ্যতে দেশের দায়িত্বে দেখা যাবে। মাস কয়েক আগে চীনে প্রথমবারের মতো মেয়ে কিম জু একে বিশ্ব রাজনীতির মঞ্চে নিয়ে হাজির হন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরপর থেকেই কিশোরী কন্যাকে নিয়ে বিভিন্ন জায়গায় উপস্থিত হতে দেখা যায় তাকে। এবার জুয়াকে নিয়ে দেশের বিলাসবহুল হোটেল পরিদর্শনে যান কিম। কংগ্রেস নির্বাচনের আগেই দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে দেশের মানুষকে জোরালো বার্তা দিতেই এই আয়োজন বলে জানায় গণমাধ্যম। উত্তর কোরিয়ার সামজিউন পর্যটন কেন্দ্রের 5টি অভিজাত হোটেলে 2টি ঘুরে দেখেন কিম। বলেন, এই হোটেলগুলি প্রমাণ করে দেশ অর্থনৈতিকভাবে কতটা এগিয়ে গেছে। অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও অবকাঠামো উন্নয়নকে সরকারের সাফল্য হিসেবে তুলে ধরতে এই বার্তা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। গত 1 মাসে একাধিক শিল্প কারখানা ও অবকাঠামো প্রকল্পের উদ্বোধনে অংশ নেন কিম। বিশ্লেষকদের ধারণা, 2026 সালের পার্টি কংগ্রেসের আগে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতেই তৎপর হয়ে উঠেছেন কিম জং উন। পাশাপাশি শোনা যাচ্ছে ভিন্ন এক গুঞ্জন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিম জু এর উপস্থিতি ভবিষ্যৎ নেতৃত্বের দিকে ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক মাসগুলোতে একাধিক সামরিক ও বেসামরিক অনুষ্ঠানে তার উপস্থিতি উত্তর কোরিয়ার ক্ষমতা হস্তান্তর কাঠামো নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পরের সময় আরও থাকছে, ক্রিকেট বোর্ডে দুর্নীতি নিয়ে দীপনের মন্তব্যে বিব্রত বিসিবি। সব অভিযোগ অস্বীকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়ার প্রত্যয়। দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে আসন্ন বড়দিনকে কেন্দ্র করে আয়োজন করা হয় ক্যান্ডেল লাইট কনসার্টের। শত শত জ্বলন্ত মোমবাতির ভেতর এমন ভিন্নধর্মী আয়োজন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। শত শত মোমবাতির মোহনীয় আলো দুটি ছড়াচ্ছে চারিদিক। ক্লাসিক্যাল স্ট্রিং সঙ্গীতের সঙ্গে আসন্ন ক্রিসমাসের আবহ মিলিয়ে তৈরি হয়েছে উষ্ণ ও নিবিড় এক পরিবেশ। দর্শকরা নীরবে বসে উপভোগ করছেন প্রতিটি সুরের উঠানামা। এমন শ্রুতিমধুর পরিবেশের দেখা মিলল দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে। শত শত জ্বলন্ত মোমবাতির মাঝে বড়দিনের বিশেষ কনসার্ট পরিবেশন করেন থেন্ডেকা স্ট্রিং কোয়ার্টেট। দর্শকদের অনেকের কাছেই ছিল এটি ভিন্নধর্মী অভিজ্ঞতা। ছোট স্ট্রিং কোয়ার্টেট প্রথমবার সরাসরি দেখার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। মোমবাতির আলো আর কাছ থেকে সঙ্গীত শিল্পীদের দেখার সুযোগ পুরো কনসার্টকে মনোমুগ্ধকর করে তুলেছে বলে মত পর্যটকদের। এখানে শত শত মোমবাতির ভেতরে এসে আমার মনে হচ্ছে যেন এক ভিন্ন জগতে প্রবেশ করেছি। এখানে এসে মনেই হবে না যেন আপনি কেপটাউনে আছেন, আপনার মনে হবে যেন আপনি এক জাদুকরী জায়গায় প্রবেশ করেছেন। আয়োজকরা বলছেন, ক্যান্ডেল লাইট কনসার্ট এখন বিশ্বজুড়েই জনপ্রিয় হয়ে উঠছে। শহরের কোলাহল আর উৎসবের ব্যস্ততার বাইরে এমন নীরব সংবেদনশীল আয়োজন শ্রোতাদের ভিন্ন স্বস্তি দিচ্ছে বলে মত তাদের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বিসিবি পরিচালক আদনান রহমান দীপনের তোলা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমন মন্তব্যে বিব্রত বোর্ড সভাপতি বলেন, এটা তার ব্যক্তিগত মন্তব্য। বিতর্কের বাইরে গিয়ে এবার পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়ার প্রত্যয় বুলবুলের। এদিকে প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দেশের স্বার্থে সব ক্লাব এগিয়ে আসবে বলেও আশা ব্যক্ত করেন বোর্ড সভাপতি। গেল 15 বছরে অজস্র বিতর্কের জন্ম দিয়েছে নাজমুল হাসান পাপনের বিসিবি। পট পরিবর্তন হতেই বেরিয়ে এসেছে থলের বিড়াল। বিতর্ক পেছনে ফেলে নতুন করে যখন সবকিছু শুরু করার চেষ্টায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, তখন বিনা মেঘে বজ্রপাতের মতোই পরিস্থিতি তৈরি করে আদনান রহমান দীপনের অভিযোগ। সদ্যই বিসিবিতে আসা এই পরিচালক দাবি করে বসেন, পাপনের আমলে যত না দুর্নীতি হয়েছে গেল বোর্ডের শেষ 6 মাসেই তা ছাড়িয়ে গেছে। যদিও গুরুতর এই অভিযোগের বিপরীতে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি, যে অভিযোগ এবার সরাসরি উড়িয়ে দিলেন আমিনুল ইসলাম বুলবুল। আমি এটাকে ডিফেন্ড করছি যে দিস ওয়াজ হিজ ওন কল, এবং এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। একটা সিস্টেমে চলছিল গত 15 বছর, যেখানে একবারে 90 রানও দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই।
তো সব অডিট এখন চলছে। গেল বিপিএল নিয়ে বিতর্কের শেষ নেই। বিসিবিতে জমা আছে 900 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট। ফিক্সিং এ সম্পৃক্ত থাকায় অনেক ক্রিকেটার খেলার বাইরে। এবার অবশ্য তেমন কিছুর পুনরাবৃত্তি চান না বিসিবি বস। দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কিছু ইস্যু থাকলেও চমৎকার এক আসরের প্রত্যাশায় তিনি। দুটো লক্ষ্য এবার বিপিএল এর, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা, সাথে সাথে আপনারা জানেন যে বিপিএল এর পরেই আমাদের টি20 আইসিসি বিশ্বকাপ আছে, সেটার যেন আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। বেসড অন দি সিচুয়েশন আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব, তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি। দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় বোর্ড সভায় বসতে যাচ্ছে বর্তমান কমিটি। পুরনো কাঠামো ভেঙে যে নতুন স্ট্রাকচার তৈরি করেছে বিসিবি তার অনুমোদন দেয়া হবে এই সভায়। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিপিএল সামনে রেখে সবার পরে অনুশীলন শুরু করেছে চট্টগ্রাম রয়্যালস। আসর শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে বন্দরনগরীর দলটি। নাম প্রত্যাহার করে নিয়েছেন 3 বিদেশি আবরার আহমেদ, পল স্টার্লিং ও নিরোশন ডিকওয়েলা। তবে দ্রুতই তাদের বিকল্প ক্রিকেটার দলে নেয়ার কথা জানিয়েছেন ব্যাটিং কোচ তুষার ইমরান। এদিকে সিলেট বিমানবন্দরে গতকাল রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট। বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী হলেও ব্যাটিং ইউনিটে ঘাটতি রয়েছে তাদের। তবুও শিরোপায় চোখ রাখছে চট্টগ্রাম। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন অপু বণিক। 4 রাজ্যে অনুশীলনে চট্টগ্রাম রয়্যালস। সবার পরে অনুশীলন শুরু করেছে বন্দরনগরীর দলটি। শুরুতে ওয়ার্ম আপ, এরপর বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং 3 বিভাগেই পুরো মনোযোগ দিয়েছে তুষার ইমরানের দল। তবে প্রথম দিনে অনুশীলনে ছিল না ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা। অনুশীলনে দীর্ঘ সময় ব্যাট হাতে ঝালিয়ে নেন দলের অভিজ্ঞ ও তরুণ ব্যাটাররা। শেখ মেহেদী ও শরীফুলরা ছিলেন ফুরফুরে মেজাজে। বোলাররা নিজেদের ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করেছেন কোচের অধীনে। তবে আসর শুরুর আগেই নতুন করে বিপাকে চট্টগ্রাম। সিলেটে পৌঁছে 3 বিদেশির নাম প্রত্যাহারের খবর পেয়েছে তারা। এ খেলায় পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ ছাড়াও আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশন ডিকওয়েলা। নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় নাম সরিয়ে নিয়েছেন দুজন। অন্যদিকে বিশ্বকাপের দলের পরিকল্পনায় থাকায় আবরারের এনওসি স্থগিত করেছে পাকিস্তান। তবে দ্রুতই বিকল্প ক্রিকেটারের নাম জানাবে ফ্র্যাঞ্চাইজিটি। বাইরের ফরেন প্লেয়ারদের সাথে কথাবার্তা চলতেছে স্টিল। হোপফুলি হয়তোবা তারা কালকে, আমাদের মনে হয় যে চলে আসতে পারবে, কাল পরশুর ভিতরে টিমের সাথে জয়েন করবে। সিলেট রাজশাহীর মতো শক্তিশালী দল না হলেও দেশের তারকা ক্রিকেটারদের সমন্বয়ে ভালো করবে বন্দরনগরী দলটা, আশা টিম ম্যানেজমেন্টের। বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী হলেও ব্যাটিংয়ে কিছুটা ঘাটতি রয়েছে চট্টগ্রামের। এছাড়াও মিডল অর্ডারে সংকট কাটানোর আশ্বাস দিয়েছেন তুষার। ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু আমাদের সবই ওপেনার, মিডল অর্ডারটা আমাদের দরকার ছিল। আমরা অতটা স্ট্রং টিম না, যেটা ফ্যাক্ট, বাট আমাদের মাঠে খেলে জিততে হবে। সো যদি ভালো ক্রিকেট খেলতে পারে ক্রিকেটাররা, আমার কাছে মনে হয় যে রেজাল্ট করা সম্ভব। সিলেটে পৌঁছে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয় চট্টগ্রামের ক্রিকেটারদের। খেলোয়াড়দের হোটেলে নেয়ার সময় কোস্টারে ছিল না পর্যাপ্ত জায়গা। এতে করে সমালোচনার মুখে পড়তে হয় চট্টগ্রামের। তবে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছে টিম ম্যানেজমেন্ট। আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হিসাবে। আসলে এটা হয়ে গেছে, নেক্সট টাইম থেকে আমরা সতর্ক থাকব। দলগুলোর প্রস্তুতির সঙ্গে মাঠ প্রস্তুতিতেও ব্যস্ত বিসিবি। 26 ডিসেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। তরুণ এবং সিনিয়রদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল হয়েছে নোয়াখালী। মাঠে সবাই পারফর্ম করতে পারলে ভালো কিছু পাওয়া সম্ভব, এমনটাই জানিয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ইমার্জিং সফরের ব্যর্থতা ভুলে ব্যক্তিগতভাবে ফিরতে চান নিজের সেরা ছন্দে। টি20 দলে সুযোগ পাওয়া নিয়ে খুব বেশি ভাবছেন না অঙ্কন। সুযোগ পেলে দলের হয়ে খেলতে চান ম্যাচ জেতানো ইনিংস। প্রথম আসর হলেও নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি অনেকটাই গোছালো। সিলেট থেকে আসর শুরু হলেও ঢাকায় টানা 2 দিন করল অনুশীলন সেশন। ক্রিকেটার্স একাডেমিতে 4 দেশে যাওয়ার আগে ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। জাকির হাসান, সৌম্য, অঙ্কনদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল নোয়াখালী। পাশাপাশি সোহান, মুশফিক হাসানের মতো তরুণ ক্রিকেটাররাও মুখিয়ে আছেন নজর কাটতে। নবী, চার্লস, অটলদের মতো পরীক্ষিত বিদেশি ক্রিকেটারও আছে দলে। নোয়াখালীর কম্বিনেশনে সন্তুষ্ট অঙ্কন। আমাদের টিম হিসাবে আমার কাছে মনে হয় যে আমরা খুবই ব্যালেন্সড, বাট আমার কাছে ওইটাও ইম্পর্টেন্ট যে স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট, যাতে আমরা ভালোভাবে স্টার্ট করতে পারি। কে কেমনভাবে প্রেশার হ্যান্ডেল করতে পারে, কে কেমনভাবে
ম্যাচ জিততে পারে বেশি, ওটা বেশি ইম্পর্টেন্ট। আর রেজাল্ট নিয়ে অতটা না চিন্তা করা, কারণ চ্যাম্পিয়নশিপ অনেক দূরে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি সেটা ইম্পর্টেন্ট। গেল আসরে খুলনা টাইগার্সের হয়ে প্রায় 35 গড়ে 316 রান করেছিলেন অঙ্কন। আকর্ষণীয় স্ট্রাইক রেট প্রায় 175। টেস্ট ওয়ানডেতে অভিষেক হলেও টি-20তে এখনো জড়ানো হয়নি রঙিন জার্সি। দলে ডাক পেলেও খেলা হয়নি ম্যাচ। সামনে আছে বিশ্বকাপ, নির্বাচকদের নজরও থাকবে বিপিএলে। নিজের সেরাটা দিতে মুখিয়ে এই ব্যাটার। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে আসলে ভালো ক্রিকেট খেলে ন্যাশনাল টিমে খেলতে পারা, ন্যাশনাল টিমের হয়ে ভালো খেলতে পারা। তা আমারও অবশ্যই গোল আছে যে আমি টিমের যেখানে যে পজিশনের সুযোগ পাই আমি যাতে কন্ট্রিবিউট করতে পারি। আর আমার কাছে মনে হয় যে আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি অবশ্যই ইনশাল্লাহ ভালো সুযোগ আসবে। আমি যে প্রসেসগুলো মেনটেন করে আগেও খেলছি, আমার কাছে সেম অ্যাজ ওয়েল যে আমি যাতে ভালো ক্রিকেট খেলতে পারি সেই প্রসেসগুলো ফলো করতে পারি। আর তাছাড়া অন্য কিছু চিন্তা করলে হয়তো আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি আমি মনে করি যে আরও বেশি প্রেশার বা আরও বেশি অন্য কিছু কাজ করে। শুধু জাতীয় দলের স্বপ্ন নয়, নিজের দল নোয়াখালী নিয়েও আশাবাদী। কুমিল্লার 14 গ্রামে বাড়ি হওয়ায় অঞ্চলটির সংস্কৃতি ভাষাও জানা তার। শিরোপার পথে একটা ভালো শুরুর আশা তাদের, ফিরতে চান নিজের সেরা ছন্দেও। আমার বাসা হচ্ছে 14 গ্রাম, আমাদের বাসায় সবাই নোয়াখালীর ভাষায় কথা বলে। আসলে সবারই লক্ষ্য থাকে যে চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা ফার্স্ট থেকে অ্যাজ এ টিম হিসেবে কতটা গুছানো ক্রিকেট খেলতে পারতেছি, কতটা সবাই পারফরমেন্স করতে পারতেছি সেটা ইম্পর্টেন্ট, রাদার দেন ওইটা নিয়ে বেশি চিন্তা করা। প্রত্যেকটা ম্যাচ ভালো খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। উদ্বোধনী দিনে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মিশন শুরু করবে বিপিএলের নবাগত দলটি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রাতে বাংলাদেশে পা রেখে সকালে সিলেট টাইটান্সের অনুশীলনে হাজির পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। লম্বা সময় নেটে ঝালিয়ে নিয়েছে নিজের বোলিং, চেষ্টা করেছেন দল ও এদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। দেশি বিদেশি ব্যাটিং কিংবা বোলিং দলের সব ডিপার্টমেন্ট নিয়েই আশাবাদী আরেক পেসার এবাদত হোসেন। উদ্বোধনী ম্যাচেই সিলেটবাসীকে দারুণ জয় উপহার দেওয়ার প্রত্যাশা স্বাগতিকদের। লাকাতুরা থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় অপু বণিকের রিপোর্ট। গেল দুদিন ধরেই হোম গ্রাউন্ডে চলছে সিলেট টাইটান্সের অনুশীলন। তবে এ দিনটা ছিল বিশেষ। মধ্যমণি মোহাম্মদ আমির রাতে বাংলাদেশে পা রেখেই সকালে দলের সঙ্গে অন টাইমে হাজির অনুশীলনে। পাকিস্তানি পেসারের আশাতে লাকাতুরায় উত্তাপ বাড়তে শুরু করেছে বিপিএলেরও। আমির মাঠে এসেই সবার সঙ্গে মাতেন খুশগল্পে। অভিজ্ঞ পেসার তরুণদেরও দেন পরামর্শ। নিজের কাজেও ছিলেন বড্ড সিরিয়াস। ওয়ার্ম আপ শেষে লম্বা সময় নেটে ঝালিয়ে নেন বোলিং। আলাদা কাজ করেছেন ভেরিয়েশনগুলো নিয়েও। ব্যাটিং প্র্যাকটিসও করেছেন দীর্ঘক্ষণ। চেষ্টা এদেশের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া। আমার গোল একটাই, দলকে শিরোপা জেতানো। এখানের ওয়েদার ভালোই, তবে শুনেছি রাতে খুব ঠান্ডা পড়ে। কিন্তু যেহেতু প্রথমটা ডে ম্যাচ, তাই কোনো সমস্যা হবে না। আমিরের সাথে বাংলাদেশের সম্পর্কটা অনেক আগের, সিলেটের সঙ্গে যা আরও বেশি। সবশেষ 2022-23 মৌসুমেও খেলেছেন সিলেট ফ্রাঞ্চাইজির হয়ে। তাই স্বাগতিক ভক্তদের আমিরের কাছে প্রত্যাশাটাও অনেক বেশি। সিলেট টাইটান্সের অন্যতম বড় শক্তি হয়ে উঠতে পারেন মোহাম্মদ আমির। ফাইট করার মতো একটা টিম, যে কোনো টিমকে আর কি কাবু করতে গেলে আমাদের এই বর্তমানে এই টিমটাই বেস্ট মনে করতেছি। আশা অনেক ভালো, টিমটাও ভালো আর অনুশীলনটাও ভালো যাচ্ছে, তা আশা করি ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবে। ভক্তদের প্রত্যাশা পূরণে স্বাগতিক সিলেট টাইটান্সও নিজেদের প্রস্তুত করছে সেভাবে। দেশি বিদেশিদের নিয়ে দারুণ একটা দল সিলেট। তাই এবাদত নিজেদের ভক্তদেরও স্বপ্ন দেখতে বললেন বড়। সিনিয়র এবং জুনিয়র মিলে সব একটা ওয়েল কম্বিনেশন আমাদের আছে টিমে, এবং ফরেন কালেকশন সহ বোলিংটা স্ট্রেংথ আমার কাছে মনে একটু বেশি। আমির ভাই আসছে, ওনার যেহেতু অনেক অভিজ্ঞতা, 400 উইকেট টি-20তে এবং ডমিনেট করে উইকেট নেওয়া আসলে অনেক কঠিন একটা ব্যাপার। যেহেতু তার সেই অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা যাতে এই টিমের হয়ে কাজে লাগাইতে পারে, আমরা আশা করি যে উনি ওনার বেস্টটা দিবে। সব আপনারা মাঠে আইবা, খেলা দেখবা, আর এবার কিন্তু ওই জীব, সো মেক শিওর আপনারা সবে আইরা আমরা সাপোর্ট করবেন। সিলেটের বিদেশিদের মধ্যে এসেছেন আমির, বাকিরাও যোগ দেবেন শিগগিরই। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফর্মটা বিপিএলেও ধরে রাখতে চান আব্দুল গাফফার সাকলাইন। স্লোয়ার ডেলিভারিটাকে আরও নিখুঁত করতে কাজ করছেন। ডোয়াইন ব্রাভোকে মানেন আইডল। সুযোগ পেলে কাটার মাস্টার মোস্তাফিজের কাছ থেকে আরও পরামর্শ নিতে চান সাকলাইন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএল শিরোপা জয়ের লক্ষ্য এই পেসারের।
কেপ টেনিস ক্রিকেট থেকে আব্দুল গাফফার সাকলাইনের উঠে আসার গল্পটা এখন সবাই জানেন। ধীরে ধীরে প্রত্যাশা বাড়ছে তার উপর। সবশেষ এশিয়া কাপ রাইজিং স্টার্সে নজর কেড়েছেন। আসন্ন বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়েও সেটা অব্যাহত রাখতে চান এই পেসার। টিম যেহেতু আমাকে নিয়েছে তো অবশ্যই চাবে বেস্ট পারফরমেন্স, তো আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে সর্বোচ্চ দেওয়া। যে সিচুয়েশনে আমাকে ক্যাপ্টেন বোলিং দেয় তো আমি চেষ্টা করি আমার বেস্ট বোলিং করার। গতির বৈচিত্র্যে ব্যাটসম্যানকে বোকা বানাতে পারেন সাকলাইন। স্লোয়ার ডেলিভারি নিয়ে কাজ করছেন আরও। আমি চেঞ্জ অফ পেস বোলিং করি, পছন্দ করি, তো আমি চেষ্টা করতেছি ভালো জায়গায় ভালো সময় বল করতে। ছোটোবেলা থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের খেলায় ডিজে ব্রাভো খেলতো, তো ওর বোলিং দেখে আমি মাঠে প্র্যাকটিস করছিলাম যে এভাবে বল করতে পারি কিনা। তো আস্তে আস্তে মানে ওই টাইপেরই হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, তো আল্লাহ পাকের রহমত যেটা আমি অ্যাডাপ্ট করতে পারতেছি, এখনও আরও অ্যাডাপ্ট করার আছে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভালো করার। সবার মাঝে মোস্তাফিজের রিস্ট পজিশন ব্যতিক্রম লাগে তার। ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স কদিন আগেই বলেছেন বোঝেন না তিনি, তার মতো বোলিং করতে গেলে কবজির হাড়ই নাকি সরে যেতে পারে। বিপিএল এ সুযোগ পেলে কাটার মাস্টারের কাছ থেকে আরও পরামর্শ নিতে চান সাকলাইন। একবার আমরা প্রিমিয়ার লিগের সময় উনি আমাদের সাথে আমি ওনার সাথে বোলিং করার সুযোগ পাইছিলাম, তো ওনার থেকে শেখার চেষ্টা করেছি ভাই এটা আরও কীভাবে বেস্ট করা যায়। তো উনি আমাকে আর কি বলেছিলেন যে এটা এভাবে করলে আরও ভালো হয়, তো আমি চেষ্টা করতেছি এভাবে আগানো। আপনার রিস্ক পজিশন ভালো, লাস্ট মোমেন্টে বল চেঞ্জ অফ পেস করেন, তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর উনি ব্যাটসম্যানকে খুব ভালো রিড করতে পারেন, তো এটা খুব ভালো, এটাই আমার কাছে মনে হয়। বিপিএল এর প্রস্তুতি ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে 3 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন সাকলাইন। 26 ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে তার রাজশাহী ওয়ারিয়র্স। শুরু থেকেই দুটি ছড়াতে চান এই পেসার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের খবর। হাই ভোল্টেজ ম্যাচে জয় পায়নি বসুন্ধরা কিংস ও মোহামেডান। কুমিল্লায় গোলশূন্য ড্র হয়েছে দু দলের ম্যাচ। বি গ্রুপে 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে 2-এ আছে মোহামেডান, আর 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে কিংস। ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করায় ক্ষুব্ধ কিংসের সহকারী কোচ মাহবুবুর রহমান রক্সি। তবে আরও 2 ম্যাচ বাকি থাকায় আশাবাদী তিনি। অন্যদিকে ড্র করলেও শেষ ম্যাচের জয়ের পরের রাউন্ড নিশ্চিতের আশা সাদা কালোদের। কুমিল্লা থেকে ইশতিয়াক আহমেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের বিকেলে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান বসুন্ধরা কিংস দ্বৈরথ। সাম্প্রতিক সময়ে এই দু দলের লড়াই মানেই বাড়তি উন্মাদনা আর রোমাঞ্চ। এই মৌসুমের প্রথম ম্যাচ চ্যালেঞ্জ কাপের ভেন্যু নিয়ে দুদলকেই পড়তে হয়েছিল বেশ বিড়ম্বনায়। এরপর এই ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হয় শিরোপার লড়াই। সেখানে মোহামেডানকে হতাশায় ডুবিয়ে শিরোপার উৎসব করেছিল কিংস। বাংলাদেশ ফুটবল লিগে দু দলের ম্যাচের আগে কিংসের মাঠে অনুশীলন সুবিধা না পাওয়ায় তিক্ততা তৈরি হয়েছিল সাদা কালোদের সঙ্গে। সেই ম্যাচে শেষ পর্যন্ত কিংসের কাছে হেরে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। তাই এই ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ ছিল কুমিল্লার সমর্থকদের। ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস মোহামেডানের মধ্যকার এই ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল গত 16 ডিসেম্বর। তবে বিজয় দিবসের কুচকাওয়াজ ও আনুষ্ঠানিকতার কারণে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নিরাপত্তা শঙ্কায় দর্শক শূন্য মাঠে ম্যাচ গড়ানোর সিদ্ধান্ত নিলেও বেঁকে বসে মোহামেডান, ফলে পিছিয়ে যায় এ দু দলের লড়াই। কুমিল্লায় নিজেদের দর্শকদের সামনে নাটকীয়তার পর মুখোমুখি হয় দুদল। শুরুটায় একেবারেই খুঁজে পাওয়া যায়নি লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। চ্যালেঞ্জ কাপের পর লিগে হারের জবাব দেয়া তো দূরে থাক, উল্টো নিজেদের ঘর বাঁচাতেই ব্যস্ত ছিল সাদা কালোরা। নিজেদের মাঝে বোঝাপড়ার ভুলে তৃতীয় মিনিটে বড় বিপদের মুখে পড়েছিল মোহামেডান। রাকিবের শট অনেক কষ্টে ফেরান গোলরক্ষক সুজন। ম্যাচ জুড়েই বলের যোগান দিয়ে গেছেন রাকিব, তবে তার কাছ থেকে বল নিয়ে গোল করার মতো কাউকেই খুঁজে পায়নি কিংস। প্রথমার্ধের যোগ করার সময় ফাহিমের পাশে রাকিব মোহামেডানের জালে বল পাঠালেও অফসাইডে কপাল পড়ে কিংসের। দ্বিতীয়ার্ধে নিজেদের ফিরে পায় মোহামেডান, খেলায় ফেরে গতি। 61 মিনিটে মোজাফফরবের ফ্রি কিক দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন আনিসুর রহমান জিকো। শেষ দিকে মোহামেডানের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন রহিম। নিষ্প্রাণ ম্যাচ শেষ হয় গোল শূন্য ড্রয়ে। গোল হবে, মিস হবে, গোল হলে জিততাম, আর গোল হলো না। এই যে আসলে ফুটবল খেলার একটা অংশ। আর একটা খেলা আছে, ওই খেলা আমরা জিতলে আমরা ফাইনাল মানে সেমিফাইনালে যেতে পারবো। লাক আমাদের ফেভার করে অনেক বেশি চান্স পেয়েছি। তারপরে এখন উই ক্যান মোর চান্সেস বিকজ উই হ্যাভ অনলি 2 ম্যাচেস অ্যান্ড এভরিবডি ওয়ান ম্যাচেস। আমাদের এখন স্টিল চান্স আছে। অপোনেন্ট ভালো টিম, সমীহ করতে হবে এবং ভালো জায়গায় ভালো ফুটবল হবে। এটা আমাদেরকে পরে একটা জায়গায় নিয়ে যাবে। গ্রুপের শীর্ষে থাকা দুদল যাবে পরের রাউন্ডে। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
দেড় যুগ পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ সংবর্ধনার প্রস্তুতি বিএনপির। দুদিন আগেই 300 ফিটের নেতাকর্মীর ঢল, নিরাপত্তায় মোড়ানো রাজধানী। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করবে না জামায়াত। দুই দলের আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতায় অভিযোগ এনসিপির। ভালো ভোট করে খারাপ নির্বাচনের অপবাদ ঘোচাতে চান সিইসি। দায়িত্ব পালনের প্রশাসনকে কঠোর থাকার নির্দেশ। পদক্ষেপ নিতে কমিশনের সমর্থন চাইলেন আইজিপি। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে আবারও তলব। দূতাবাসে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। বাংলাদেশের হাই কমিশনারকে পাল্টা তলব নয়াদিল্লির। এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনায় 4 দিন পর থানায় হত্যা মামলা। দগ্ধ 2 শিশু। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ছিল ভোরের সময়ে। সকালের সময়ের সঙ্গে থাকবেন অর্জিতা শেজনীন। ধন্যবাদ আলিফ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।